হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চমৎকার। হ্যাঁ, আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে নাইমের জন্য, সিয়ামের সিয়াম জন্য। জাগা, আমার পরে বাই হচ্ছে বাই, টাটা। আর না, সিয়াম আমি রেকর্ড করছি, তারপর হচ্ছে ক্লাসে জয়েন করো, আর না পারলে পরে হচ্ছে রেকর্ডে দেখো, বাট ক্লাসে জয়েন করো। আচ্ছা, আমরা এই পাশে নিব হচ্ছে আন্তঃআণবিক ব্যাসার্ধ, আর এই পাশে নিব হচ্ছে আমাদের আন্তঃআণবিক বল। আন্তঃআণবিক বল এফ। আচ্ছা, এইটুকু বুঝার মধ্যে আমার মনে হয় না কারো বুঝার কোনো কিছু আছে, বা প্রশ্নের সবসময় মাঝে মাঝে এটাও বলে দিতে পারে পদার্থে আন্তঃআণবিক বল ব্যাখ্যা করো, বা আন্তঃআণবিক বল ভার্সেস আন্তঃআণবিক ব্যাসার্ধ ব্যাখ্যা করো। আচ্ছা, মানে আন্তঃআণবিক কি ভাই? আন্তঃআণবিক বলের জন্য এফ ভার্সেস আর ব্যাখ্যা করো। আচ্ছা, ভাই আন্ত, আন্ত আন্তঃআণবিক মানে হচ্ছে ভিতরে, আর অনেক আণবিক মানে ভিতরে, হচ্ছে, আর আণবিক ক্ষুদ্র। মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তার মানে আমরা আমাদের নর্মালি পরমাণু যে জিনিসগুলো দেখি, বা আমরা এটা সাপোজ ধরো হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের লোহা একটা খণ্ড, এই খণ্ডটাকে ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকতে ঢুকতে এই যে একটা পরমাণু, এই পরমাণুর ভিতরের জিনিসপত্রগুলো নিয়ে অ্যাকচুয়ালি এখানে একটু দেখাবো। পরমাণুর ভিতরে যে বল টল গুলো আছে ওর সাথে সাথে কি পরিবর্তন হয় সেটা একটু পার্টে আনবো। এটা বলার আগে আমি ক্ষুদ্র একটা কথা বলি। এটা নর্মাল এক্সাম্পল, খুবই প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল, খুব ভালো করে মনোযোগ দাও। সাপোজ ধরো এটা হচ্ছে একটা ছেলে এন্ড এটা হচ্ছে একটা মেয়ে। এটা একটা আচ্ছা, আচ্ছা শোনো, এই মেয়েটা মানে এই ছেলেটার সাথে এই মেয়েটার দেখা হলো, এবং মেয়েটা আস্তে আস্তে যত দূরে চলে যাবে ছেলেটার থেকে, একবার দেখার পরে যত এদের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে, ছেলেটার মনে তত প্রভাব ফেলতে থাকবে এবং মেয়েটার কথা তত বেশি চিন্তা হইতে থাকবে। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ নেচার। এন্ড মেয়েটা যখন ছেলেটার কাছাকাছি চলে আসবে, ওরা যখন একসাথে টাইম স্পেন্ড বেশি করবে, তখন ছেলেটা মেয়েটাকে পাত্তা দিবে না। মানে ছেলেটা মেয়েটার প্রতি ওই আগে যে অ্যাট্রাকশন ছিল, যে হ্যাঁ দেখা হয় নাই না খেয়ে থাকতেছে, এখন সেই অ্যাট্রাকশনটা অনেক কমে যাবে। এটা হচ্ছে আমি না নর্মাল একটা এক্সাম্পল দিলাম। এখন আমরা এখানে আসি। এখানের ক্ষেত্রে কি হবে যে উপরে হচ্ছে বিকর্ষণ বল, নিচে হচ্ছে আকর্ষণ বল আমরা দেখাবো। তো একটা অণু, লাইক এই যে এখানে হচ্ছে সাপোজ ধরো ইলেকট্রন, এইখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই ইলেকট্রন বা এখান থেকে কোনো পরমাণু যখন এই কক্ষপথ থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, তখন এই নিউক্লিয়াস এই ইলেকট্রনকে অনেক বেশি আকর্ষণ করবে। এখানে আকর্ষণ সাপোজ ধরো যদি 5 নিউটন করে, এইখানটুকুতে আকর্ষণ 15 নিউটন করবে। এইটুকু কি বুঝতে পারছি? এখানে কোন জায়গায় বুঝতে পারো নাই? দেখতেইছি না ভাই, আপনি কি যে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেন 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 দেখতে পাচ্ছ না? একটু দাঁড়াও তাহলে, আবার আরেকটা কাজ করি। আচ্ছা, তোমরা কি আমার কথা জি ভাই, শুনতে এবার পাচ্ছ? দেখতেছি। হ্যাঁ, এবার দেখতেছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি। জি ভাইয়া। ওকে, চিত্র কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকা, দেন দাঁড়াও আমি এটাকে একটু পিন করে রাখি। ওকে, তোমরা কি আমার এই এক্সাম্পলটা বুঝছো? জি ভাইয়া। ওকে ডান। আচ্ছা, দেন এখন এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে সাপোজ ধরো এই একটা ভাইয়া নিউক্লিয়াস, এই একটা বা এখানে বিভিন্ন নেট কি আমার গেল? হ্যালো হ্যালো হ্যালো। হায় হায়, কিচ্ছু শুনি না। ওকে, হোল্ড হোল্ড হোল্ড। কালকে তো ঠিক আছে, অবশ্যই।
হ্যালো বন্ধুগণ, আমার কথা কি এখন শোনা যায়? আমি হচ্ছে ডাক্তারদের শিখতে। কথা তো শুনি ভাই, ছবি তো দেখছি, শোনা যায়। ছবি দেখতেছ না? না না, ছবি হচ্ছে এখন দেখতে পারবো না। না, ব্লার করে হঠাৎ করে ব্লার হয়ে গেল। হ্যাঁ, এখন দেখো। হ্যাঁ, আচ্ছা। হুম, আচ্ছা। একটা নিউক্লিয়াস থেকে যখন একটা ইলেকট্রন বাইরে চলে যাবে, তখন সেই ইলেকট্রনটার প্রতি নিউক্লিয়াস বেশি আকর্ষণ করবে। এই পোর্শনটুকুতে নিউক্লিয়াস ইলেকট্রনটাকে 5 নিউটন বলে আকর্ষণ করলে, ইলেকট্রনটা যখন আর একটু দূরে সরে যাবে, তখন নিউক্লিয়াস সেই ইলেকট্রনটাকে 15 নিউটন বলে আকর্ষণ করবে। মানে দূরত্ব যত বাড়বে, নিউক্লিয়াসের সেই ইলেকট্রনটাকে আকর্ষণ করার প্রবণতা তত ভাই বৃদ্ধি পাবে। দ্রুত ভাবে এইটুকু কি বুঝতে পারছি? প্রবণতা বৃদ্ধি পাবে, কিন্তু ভাই আসলে কি এত বলে করবে? দ্রুত বৃদ্ধি পেলে তো বল কমবে না, বল। আহ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটাই আসতেছি। বাট আকর্ষণ টাইপের একটা বল, যে নিউক্লিয়ার আকর্ষণ যে বলটা, সেটা দূরত্ব বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায়। এখন কথা হচ্ছে যে ভাইয়া, তার মানে আমি এখান থেকে যদি হচ্ছে অসীমিতে ইনফিনিটে নিয়ে যাই, তার মানে সেখানে বল কি সবচেয়ে বেশি হবে? ব্যাপারটা তা না। এই নিউক্লিয়াসের একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, যেই ক্ষেত্রের মধ্যে আমার কণাকে দূরত্ব বাড়াইলে আকর্ষণ বল আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বাট সেই ক্ষেত্র বা সেই সীমাটুকুর বাইরে যদি হচ্ছে আমরা ইলেকট্রনটাকে নিয়ে যাই, এই সীমার বাইরে যদি ইলেকট্রনটাকে নিয়ে যাই, তখন দূরত্ব বল বাড়ার সাথে সাথে আকর্ষণ বল নিচের দিকে কমতে থাকবে, আকর্ষণ বল কমতে থাকবে। এইটুকু পর্যন্ত বুঝতে পারছি? ভাই এই জিনিসটা কি শুধু হচ্ছে যে ইলেকট্রন বা হচ্ছে যে পৃথিবীর ইলেকট্রনের ক্ষেত্রে এটা ওকে ঘটে? ওকে ওকে মহাকর্ষীয় বল বাদে, মহাকর্ষীয় বল বাদে পৃথিবীর যে কোনো আকর্ষণ বলের জন্য এই জিনিসটা প্রযোজ্য, হোক সেটা তড়িৎ আকর্ষণ বল বা তড়িৎ চুম্বকীয় বল বা তাড়িৎ চুম্বকীয় বল, যেই বলই হোক না কেন সেটার ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র প্রযোজ্য না এই গ্রাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে। ব্যাপারটা কি ক্লিয়ার? ভাই প্রশ্নটা ওখানে যে আমার দূরত্বটা আমার বেড়ে যাচ্ছে, তারপর আমার আকর্ষণ বল না কমে আমার আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে। এটা একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে শুধু বৃদ্ধি পায়। গুড কোশ্চেন। তোমাদের এটা দেখাই, তারা সাপোজ ধরো কি বলবো, কিভাবে দেখাই। হুম, আচ্ছা, এই জিনিসটা তোমরা এখন ফিলিংস আমি দিতে পারবো না। এটা হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পেপারের তড়িৎ ফ্লাক্স বা তাড়িৎ চুম্বকীয় যখন জিনিসপত্রগুলো পড়াবো তখন একটু বুঝতে পারবা। বাট নর্মালি হচ্ছে জেনে রাখো যে হচ্ছে এইটা সাপোজ ধরো যদি নিউক্লিয়াস হয়, এইটা হচ্ছে সেই নিউক্লিয়াসের লাস্ট কক্ষপথ। তো এই লাস্ট কক্ষপথ থেকে কোন একটা কণাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, এন্টি নিউট্রিনো, মেসন, পাইওন, ওমেগা, যত কণা আছে সেগুলাকে যদি সরাও, সে আকর্ষণ করবে বেশি। এবং এখানে যদি নাও, আকর্ষণ আরো বেশি করবে। এইখানে নিলে আকর্ষণ আরো বেশি করবে। বাট তুমি যদি এই যে তার ক্ষেত্র, এই ক্ষেত্রের বাইরে যদি নিয়ে যাও, তখন আবার আস্তে আস্তে আকর্ষণ বল কমে যাবে। তার মানে গ্রাফটা হবে ঠিক এরকম টাইপের, যে এই একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তার আকর্ষণ বল আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং এই দূরত্বটা মানে তার এই ক্ষেত্রের বাইরে যখন চলে যাবে, তখন আকর্ষণ বল আস্তে আস্তে কমতে থাকবে। এবং যখন অসীম হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি কোনো আকর্ষণ বল থাকবে না, তখন জিরো হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু কি ভাই এটা টোটাল কাজ বুঝতে করে পারছো? কিভাবে? এইটুকু দূরে বাড়লে মানে বল বাড়ে কেন? এইটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার, এই ব্যাপারগুলোর ফিলিংস পাবা না। বাট এই জিনিসগুলা ঘটে, এটা নিউক্লিয়াসের জিনিসপত্র। এই টোটালটুকু হচ্ছে নিউক্লিয়াসের জিনিসপত্র, এটা নিউক্লিয়াসের মধ্যে ঘটে। এটা হরহামেসে মেটার ঘটে। ব্যাখ্যা দিতে এটার ব্যাখ্যা অ্যাকচুয়ালি ওরকম ভাবে না ব্যাখ্যা ভাই, কোথাও পাবা না। আর এখন অ্যাকচুয়ালি সিয়াম, যত বড় যেরকম হচ্ছে সিম্পলি জিনিসগুলো ম্যাগনেট, হুম 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 দুটি ম্যাগনেটের যদি আমরা চিন্তা ভাবনা করি, বা দুটি ম্যাগনেটে কিন্তু হ্যাঁ, ভাই ম্যাগনেট দিয়ে আমি আকর্ষণ তোমাদের বল বেশি উদাহরণ করে দিতে পারতাম। তখন আমি আচ্ছা না, আমি ম্যাগনেট চিন্তা যখন করতেছিলাম ওটা যে ম্যাগনেট দিয়ে কাছাকাছি তোমাদের বেশি থাকে। বাট হচ্ছে দেখো, ম্যাগনেটের ক্ষেত্রে তোমাদের এই উদাহরণটা দিলে বুঝবা না কেন? এখন বুঝবা না, বাট সেকেন্ড সেকেন্ড পেপারে যখন এই যে এই কথাটা বললাম, এই কথাটা সেকেন্ড পেপারে ম্যাগনেট দিয়ে বোঝানো হয়েছে, তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবা। বাট এখন বুঝতে পারবা না, কারণ হচ্ছে এই দুইটা ম্যাগনেট যখন আমরা কাছাকাছি রাখবো, দুইটাই পজিটিভ, তখন বিকর্ষণ করবে। বাট এটাকে যত আমি হচ্ছে দূরে নিয়ে যাব, তখন হচ্ছে এটা আকর্ষণ করবে। বাট তোমাদের কি মনে হয় যে প্লাস প্লাস কখনো আকর্ষণ করে? না, আকর্ষণ কিন্তু করে না। বাট এই প্লাসটাকে যখন আমি দূরে নিয়ে যাব, তখন এই প্লাসকে আকর্ষণ করবে। এইটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ তখন এটা এই সিনারিওর ঋণাত্মকের মতো। কাজ করবে নাকি? তখন এই যে তখন এরা কইবো আয় না ভাই বিকর্ষণ করি কাজটা।
আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমরা ওই কি যে এই জিনিসটুকু ওই যে নর্মাল কমন সেন্স থেকে ঝগড়া বুঝতে বাদ পারছো? দিই। জি ভাই, বুঝতে পারছি এখন। আচ্ছা, সিয়াম তুমি মনে হয় এই যে এই জিনিসটা শোনো নাই, এই মানে নর্মাল রুলস অফ নেচার, এই জিনিসটা কি শুনছো, এই ব্যাখ্যাটা? ভাই এটা হ্যাঁ ভাই, এটা ওয়ার শুনছি। মায়া যদি অন্য দেশে জায়গা তাহলে তোর পরান আরো কাঁপছে, মানে আরো ইয়ে হবে। কিন্তু ওইটা তো হ্যাঁ, বলছেন একটা নির্দিষ্ট সীমার ভিতরে। এখন এই মেয়ের যদি মঙ্গল গ্রহ পাঠায় দেওয়া যায় তাও তোর মন তুলবো ঠিক, সীমা না তো না না, শেষ। দেখো, না না না, দেখো দেখো দেখো, এই যে দেখো, যখন অ্যাকচুয়ালি পৃথিবীর বাইরে চলে যাবে তো মেয়েটা অ্যাকচুয়ালি অক্সিজেন ছাড়া মরে যাবে, আমরা ধরে নেই। তো অক্সিজেন ছাড়া মরে যাবে, কেন মেয়েটা মরে ভাই, গেছে, তার প্রতি অ্যাস্ট্রোনট ও আকর্ষণ কিন্তু আমি অ্যাস্ট্রোনট জানি যে মরলে তো আরো বাড়ে যত ভাই, ওই নেটি যে হোক না মানুষের কেন। লেগা। হ্যাঁ হ্যাঁ, খুব বাড়ে। আচ্ছা, এদিকে দেখো, আমরা এখন একটু বাস্তবে ফিরি। আচ্ছা, আমরা একটা বস্তুকে যখন হচ্ছে আন্তঃনবিক ব্যাসার্ধ খুব কম থাকবে, এইদিকে মানে হচ্ছে আন্তঃনবিক ব্যাসার্ধ বাড়তেছে, লাইক এই একটা নিউক্লিয়াসের এইখানে হচ্ছে আন্তঃনবিক ব্যাসার্ধ 0, এইখানে আন্তঃনবিক ব্যাসার্ধ বাড়তেছে, আরেকটু বাড়তেছে, আরেকটু বাড়তেছে, এবং টোটাল আন্তঃনবিক ব্যাসার্ধ হচ্ছে এইটুকু। আচ্ছা, তার মানে যখন আন্তঃনবিক দূরত্ব খুব কাছে, নিউক্লিয়াসের খুব কাছের কক্ষপথে যে ইলেকট্রনটা, সেটা কিন্তু এটাকে ততটা আকর্ষণ করবে না, মানে ওয়ান কাইন্ড অফ এটা বিকর্ষণ করবে। আকর্ষণ বল কম মানে বিকর্ষণ বল বেশি, বিকর্ষণ বল কম মানে আকর্ষণ বল বেশি, একটা আরেকটা রিভার্স। তো এইখানে আকর্ষণ বল খুব কম, তার মানে বিকর্ষণ বল সবচেয়ে বেশি। তো অ্যাকচুয়ালি বিকর্ষণ বলটার জন্য চিত্রটা হবে এরকম হবে, যে আন্তঃনবিক ব্যাসার্ধ হচ্ছে যত কাছে, এই যে দেখো, আন্তঃনবিক ব্যাসার্ধ যত কাছে বিকর্ষণ বলের মান আমার তত বেশি, এটা হচ্ছে বিকর্ষণ বল। আচ্ছা, এখন আবার চিন্তা করি যে আমাদের হচ্ছে আন্তঃনবিক ব্যাসার্ধ যত বাড়বে আকর্ষণ বল তত বাড়বে না, যে বলে দিছি যে আমার যদি হচ্ছে কণাটা যত দূরে চলে যাবে আকর্ষণ বল তত বাড়বে, তার মানে আমাদের আকর্ষণ বলটা হবে এরকম টাইপের। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস চিন্তা করব, যে এইদিকে তো হচ্ছে আমাদের আর বাড়তেছে, বাট যখন হচ্ছে নিউক্লিয়াস স্টেবল অবস্থায়, যে হচ্ছে এই কক্ষপথের জন্য, তখন হচ্ছে আর সমান সমান আর নট, যখন হচ্ছে সরি আর নট, আর সমান সমান আর নট, যখন হচ্ছে ইলেকট্রনটা তার লাস্ট কক্ষপথের মধ্যে থাকবে, বা ইলেকট্রন যেই জায়গায় আছে সেই জায়গাতেই স্টেবল থাকবে, প্রথম কক্ষপথে স্টেবল, দ্বিতীয় কক্ষপথে স্টেবল, তখনের জন্য অ্যাকচুয়ালি পজিশনটা বা সিচুয়েশনটাকে আমরা চিহ্নিত করি আর সমান সমান যখন আর নট, স্টেবল পর্যায়টাকে নট হিসেবে চিন্তা করা হয়। তো ওটার জন্য কি হবে, ওটার জন্য হচ্ছে এই দুইটার মিলিত একটা যোগফল হবে, লাইক বিকর্ষণ বল একদিকে কাজ করতেছে, আকর্ষণ বল আরেকদিকে কাজ করতেছে, তার মানে এই দুইটা বলের একটা লব্ধি বল হবে। তো সেই লব্ধি বলটা কিরকম হবে, চিত্রটা আমি জাস্ট দেখা দিচ্ছি। এইটা হচ্ছে এই যে বিকর্ষণ বল এবং এই যে আকর্ষণ বল, সেই দুইটা বলের মিলিত বল হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। এখন এটাকে এক্সপ্লেনেশন করব কিভাবে, যখন হচ্ছে আন্তঃনবিক ব্যাসার্ধ খুব কম বা জিরোর কাছাকাছি, তখন হচ্ছে এই যে বিকর্ষণ বলের মান সবচেয়ে বেশি, এবং আন্তঃনবিক ব্যাসার্ধ যত বাড়তেছে, এই যে দেখো, এইদিকে হচ্ছে বিকর্ষণ বল, এইদিকে আকর্ষণ বল, তার মানে এই যে দেখো আকর্ষণ বলের মান বেড়ে যাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট এই ক্ষেত্র পর্যন্ত বাড়ার পর দূরত্ব যদি বাড়তে থাকে, এরপর আকর্ষণ বল আস্তে আস্তে কমতে থাকবে। এই যে এই চিত্রতে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখাইছি, যে হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আকর্ষণ বল বাড়বে এবং আস্তে আস্তে আকর্ষণ বল কমবে। এই যে দূরত্ব বাড়ার সাথে সাথে আবার আকর্ষণ বল কমবে, সেইটুকু হচ্ছে এই পোর্শনটুকু হচ্ছে সেই আকর্ষণ বল দূরত্ব বাড়ার সাথে সাথে কমতেছে। এইটুকু কি তোমরা ক্লিয়ার, বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি, অনেকটুকুই অনেকটুকুই ক্লিয়ার হয়েছে। জি, আচ্ছা ভাই, ধন্যবাদ। তাহলে এখানে আচ্ছা, আন্তঃনবিক বলটা কোনটা, আকর্ষণ বল আর বিকর্ষণ বল দুটো মিলিত বলটাকে? এইটা ব্যাপারটা বুঝতে পারছো? এটাই আমার আন্তঃনবিক বল। আন্তঃআণবিক বল, এটা হচ্ছে আমাদের টোটালটা মিলিত আন্তঃআণবিক বল। তোমরা এই চিত্রটা তোমাদের বইয়ের 7.1 মেবি 7.1 অনুচ্ছেদে পাইতে পারো, যে চ্যাপ্টার 7 এর প্রথম যে গ্রাফটা, এটি হচ্ছে অ্যাকচুয়ালি সেই গ্রাফটা, ইয়া স্যারের বইতে, তপন স্যারের বইতে। আচ্ছা, আচ্ছা এইটা ভাইয়া, শেষ, আমি সেকেন্ডারি। আজান দিচ্ছে হ্যাঁ ভাই, হ্যাঁ, বলো। আমার হ্যাঁ একটু ভাই ব্রেক দেন ভাই, নামাজটা পড়ে আসি।
আমাকেও দিলে ভালো হতো অ্যাকচুয়ালি। 5টা মিনিটের জন্য আমিও আসতেছি। ওকে, দিবে লিভ নিবো, আবার গ্রুপে তাহলে একটা মেনশন দিয়ে দিই। লিভ নাও, আমরা গ্রুপে মেসেজ দিয়ে দিবনি। আচ্ছা না ভাই, কখন করে আবার কে জানে। আচ্ছা, সমস্যা নেই। দেখো, পিন করা যায় না কেন? পিন, পিন দাঁড়াও, পিন কেমন করে? পিন করতে পারতেছি না। পিন করছি, দাঁড়াও। ওকে, আচ্ছা, পদার্থে 3 অবস্থা টাইপ 2 এর মধ্যে আমরা দেখবো। পদার্থে 3 অবস্থা মানে হচ্ছে, আমি এখানে লিখতেছি না, কঠিন, আরেকটা হচ্ছে তরল, আরেকটা হচ্ছে বায়বীয়। তো এই 3টা বইতে অ্যাকচুয়ালি যে ব্যাখ্যা আছে, তোমরা এই ব্যাখ্যাটা ক্লাস 2, 3, 4 এ শিখে আসছো, যে আন্তঃআণবিক দূরত্ব বাড়লে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পায়। আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পাওয়া মানে আন্তঃআণবিক শক্তি বেশি। আন্তঃআণবিক শক্তি বেশি মানে কণাগুলা তার অবস্থান থেকে খুব বেশি নড়াচড়া করবে না, তার অবস্থান স্থির থাকবে, তার মানে এটা হচ্ছে একটা কঠিন বস্তু। আর যখন হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব বাড়ে, তখন আন্তঃআণবিক শক্তি কমে যায়, তার মানে অণুগুলা তাদের নিজের অবস্থান থেকে কাঁপাকাঁপি করতে পারে, তার মানে এটা হচ্ছে তরল। এবং আন্তঃআণবিক দূরত্ব যদি বেশি হয়ে যায়, আন্তঃআণবিক শক্তি একদম কমে যায়, অণুগুলা তাদের নিজেদের অবস্থান থেকে অনেক কাঁপাকাঁপি করে, তার মানে সেটা হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এটা হচ্ছে টাইপ 2 এর মধ্যে ব্যাখ্যা, যেটা হচ্ছে তোমরা অলরেডি পড়ে আসছো। আচ্ছা, টাইপ 2 এর মধ্যে এটা হচ্ছে কেস 1। জিনিসগুলো রেখে রাখো, বই থেকে পড়তে হবে, বই থেকে জাস্ট একবার রিডিং দিবা। আচ্ছা, এরপরে পড়বা হচ্ছে পদার্থের অ্যাকচুয়ালি বন্ধন গুলা। পদার্থের বন্ধন, এই বন্ধনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা পড়ছো, এই বন্ধনগুলোর মধ্যে আছে আয়নিক বন্ধন, এরপর হচ্ছে তোমার সমযোজী বন্ধন, এরপর হচ্ছে ধাতব বন্ধন, 1, 2, 3, 4, এরপর হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বন্ধন। ভাই এগুলা তো মাইনের কেমিস্ট্রির পঞ্চম অধ্যায়। হ্যাঁ, এগুলা এগুলা হচ্ছে নরমালি ছোট ক্লাস 3, 4 এর জিনিসপত্র। আরো আরো টাইপের বন্ধন আছে, ভ্যান্ডার ওয়ালস বন্ড, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ড, তারপর হচ্ছে আরো আরো বিভিন্ন টাইপের বন্ধন আছে। এই সবগুলা বন্ধন হচ্ছে পদার্থের বন্ধনের মধ্যে পড়ে, যেটা আমি অ্যাকচুয়ালি পড়াবো না তোমাদের। যেগুলা খুবই নর্মাল জিনিসপত্র, এগুলা বাচ্চাকালে পড়ে আসছো। খালি আমরা টাইপ বন্ডই 3 তে চলে আসছি। 3 এর মধ্যে কোন টপিক আসবে?
তো একটু মাইকটা কাইন্ডলি একটু মিউট করে রাখুন। টাইপ 3 এর মধ্যে আসবে স্থিতি মানে সংজ্ঞা ও বিভিন্ন টাইপের বল পরিচিতি। অ্যাকচুয়ালি এইখান থেকে অধ্যায়টা শুরু। তো এখান থেকে খুবই মনোযোগ দিয়ে প্রথম যে বলটা নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। আচ্ছা, স্থিতিস্থাপকতা হচ্ছে কোন একটা বস্তুর উপর যদি হচ্ছে সাপোজ ধরো বল প্রয়োগ করা হয়, এই পাশ থেকে বল প্রয়োগ করলা, এটা হচ্ছে মাটির সাথে গ্লু দিয়ে হচ্ছে আটকানো, তাহলে বস্তুটা হচ্ছে কি ঘটবে, একটু বিকৃতি ঘটবে। বা এই পাশ থেকে যদি অ্যাকচুয়ালি বস্তুটাকে টান দেওয়া হয়, তখন বস্তুটা আগে এরকম ছিল, এখন হয়তো বা আরেকটু লম্বা হয়ে যাবে। আচ্ছা দেখো, এই যে বস্তুটা আগে এখানে ছিল, এখান থেকে হচ্ছে এইটুকু দূরত্ব বেড়ে গেছে, এবং যদি অ্যাকচুয়ালি এই টান বলটা তুমি ছেড়ে দাও, তাহলে হয়তো বা দেখা যাবে যে বস্তুটা তার আগের পজিশন যেরকম ছিল সে আগের পজিশনে ব্যাক করছে। এই যে টোটাল যে জিনিসটুকুর ঘটনাটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্থিতিস্থাপকতা। মানে কোন একটা বস্তুর উপর যে বল প্রয়োগ করলা, সেই বলটা যদি তুমি সরায় নাও, তার মানে বস্তুটা আগের অবস্থানে ব্যাক করে, এটাই হচ্ছে তার স্থিতিস্থাপকতা। এটার মধ্যে একটা নোট দেখো। যে বস্তুর বাধা দেওয়ার ক্ষমতা বেশি সে বস্তু হচ্ছে বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, তোমাদের এইখানে হচ্ছে বোর্ডে অ্যাকচুয়ালি এই এক্সাম্পলটা অনেক আসে। এটা তপন স্যারের বইয়ের খুবই বিখ্যাত একটা এক্সাম্পল, যে রাবার এবং লোহা এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেশি স্থিতিস্থাপক। তোমাদের মতে কি হওয়ার কথা বলেন? মাইক অফ করে চিল্লাইতেছে। লোহা ভাই লোহা রাবার। মানে লোহা ভাই। রাবার এবং লোহা এই দুইটার মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, মানে কাকে টানলে তার একটা বিকৃতি ঘটবে, এবং সেই বলটা এরপর টানা বলটা সাপোজ ধরো এই কলমটাকে এক প্রান্ত লাগায় আমরা আরেক প্রান্ত টানতেছি, এবং এইখানে কি হবে, কলমটা আস্তে আস্তে এরকম চিকন লম্বা হয়ে যাবে, এবং আমি যদি এটা তো বলটা লোহা। এখান থেকে বলটা ছেড়ে দেই, তার মানে আগের জায়গায় ফেরত আসবে। তার মানে কার স্থিতিস্থাপকতা বেশি, রাবার নাকি লোহার? ভাই আমি তবে নোটই লিখতে পারিনি ভাই, নোটের একটু পাশে ভাই বেশির পরে। ভাই সাধারণ মতে তো ভাই লোহার কথা, এখন চিরিং বিরিং যদি করে তাহলে আবার না, সাধারণ মতে রাবার হওয়ার কথা, যদি তুমি অ্যাকচুয়ালি বোতল না খাও। কেমনে ভাই? লোহারে টানলে কি বড় হইব, আর রাবারে টানলে তেমনি বড় হবে, তার বাধা দেওয়ার ক্ষমতা কম। তাই তাই ভাই আটকে গেছে নাকি ভাই? প্র্যাকটিক্যাল না, আমার সামনে আটকা যাবে, রাবার আটকা আছে যাবে। আর আমি ভাই ওই যে আটকানো আমি নর্মাল ইয়া করে রাখছি, তোমরা জাস্ট বলো যে হচ্ছে রাবার এবং লোহার মধ্যে কে বেশি স্থিতিস্থাপক। গেস গেস করো। লোহা, কিন্তু অ্যান্সার হবে কি রাবার, আমি জানি। সিয়াম, লোহা অ্যান্সার হবে কিন্তু রাবার। সিয়াম বাপ দেখা কইব রাবার, কি কোন? ভাই আমি অডিয়েন্স নাইম, পোল নিব। রাফি, রাফি তোমার জি একটা ভাই, বলো বলো। আগে বের করে দিছিল ভাই। যা ভাই রাবার বুঝিনি। রাবার রাবার হবে রাবার। রাবার হবে, ওকে। নাইম, তার মানে কি হচ্ছে রাবার? না ভাই, রাবার তো ভাই যে বইয়ে মানে বইয়ের অ্যান্সার হইতে পারে, কিন্তু আমার অ্যান্সার তো, আমি অনেক আই উইল স্টিক টু মাই ডিসিশন। ইয়েস না খাবো। আচ্ছা, নর্মাল সেন্সে যদি আমরা চিন্তা করি যে স্থিতিস্থাপকতা মানে একটা বস্তুকে টেনে ছেড়ে দিলে আগের অবস্থানে ব্যাক করে, লোহাকে কি কখনো টেনে ছেড়ে দিলে আগের অবস্থানে ব্যাক করবে, নাকি ওটা সবসময় বিকৃত অবস্থায় থেকে যাবে? আর বিকৃত অবস্থায় থাকবে। হ্যাঁ, তার মানে কিভাবে তুমি বলতে পারো যে লোহার স্থিতিস্থাপকতা বেশি? বাট অ্যান্সারটা ভাই হবে লোহা। প্রথমত লোহারে টানলে তো বড়ই হবে না, তাহলে তোর পাতা দেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি না। হ্যাঁ,
অ্যান্সারটা হচ্ছে তাইলে? অ্যাকচুয়ালি এই লাইনটা থেকে আসবে যে যেই বস্তুর বাধা দেওয়ার ক্ষমতা বেশি তার স্থিতিস্থাপকতা বেশি। এই দুইটার মধ্যে বাধা দেওয়ার ক্ষমতা বেশি কার? অবভিয়াসলি লোহার। তার মানে এই জন্য লোহার অ্যান্সার হবে স্থিতিস্থাপকতা লোহা। বেশি। আপনারা কি বুঝতে এখন আবার পারছেন? ক্রস আই মাইরেন না, কয়ে দিলাম। ভাইয়া না, না, কিন্তু cross- ভাই লোহাকে তো আমরা টেনে বড় করতে পারবো না, লোহাকে বড় করতে পারবো হ্যাঁ, একমাত্র ভাই হচ্ছে তাপ সেটাই তাপ তো, দিয়ে। শোনো শোনো সেটাই তাহলে শোনো ভাই তো হচ্ছে শোনো যে শোনো, দাঁড়াও স্থিতিস্থাপকের ইয়েটা তো হবে না। দাঁড়াও 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 দাঁড়াও। ব্যাপারটা তাপ দিয়া কি এই ওটার পরিবর্তন ভাই, ঘটানো হইলো না? একটু দাঁড়ানা রে ভাই। যে দেখো লোহাকে ফার্স্ট অফ অল যদি আমরা টানি, সাপোজ ধরো কোনোভাবে টেনে এটাকে লম্বা করলাম, এই লোহাকে টানা যায় না। এই গরুগুলা দেখি কিছুই জানে না রে, লোহাকে টানা যায়, টানলে এটা বড় হয় মাঝখান থেকে। সাপোজ ধরো যদি টান বল কাজ করে তার মানে জিনিসটা এরকম হয়ে যাবে, এবং আরো যদি টানা হয় এটা আরো শুরু হবে এবং একটা সময় মাঝখান দিয়ে ঠাস করে এখানে ভেঙে যাবে। আচ্ছা, যেটাকে অ্যাকচুয়ালি ব্রিটেলনেস টেস্ট বা হার্ডনেস টেস্ট বা ব্রেকডাউন টেস্ট বলা হয়ে থাকে। তোমরা যখন ভার্সিটিতে উঠবা তখন ফিজিক্সে অ্যাকচুয়ালি এই টেস্টটা করানো হয়। কি ভাই ব্রেকডাউন আচ্ছা। টেস্ট, ওই যে নতুন ইউটিউবাররা নতুন ফোন আইলেই আচ্ছা, না না, তো দেখি, সাপোজ ধরো লোহাকে একটা তুমি ফোন এইরকম দিয়াও দেয়। টানলা, লোহা এরকম বেঁকে গেল বা লোহার এরকম বিকৃতি ঘটলো, এবং এই বিকৃতি থেকে কি সে কখনো আগের পজিশনটাতে ব্যাক করতে পারবে? পারবে কিন্তু না। না ভাই, বাট আমরা ব্যাক এই করতে পারবে না। সংজ্ঞাটার দিকে তাকাবো না। যখন আমাদেরকে দুইটা বস্তু বা একাধিক বস্তু দিয়ে বলবে কার স্থিতিস্থাপকতা বেশি, সেই স্থিতিস্থাপকতা বেশি প্রমাণ করার জন্য আমাদেরকে এই নোটের দিকে তাকাইতে হবে। এই নোটে কি দেখতে পাচ্ছি? যে বস্তু বাধা দেওয়ার ক্ষমতা বেশি, অবভিয়াসলি রাবার এবং লোহার মধ্যে লোহার বাধা দেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি, তাই এর স্থিতিস্থাপকতা বেশি এই নোট অনুযায়ী, বাট সংজ্ঞা অনুযায়ী না। সংজ্ঞা অনুযায়ী রাবার হওয়ার কথা, বাট আমি জানি না কেন রাবার হয় না, এই জন্য হয়তো বা নোটটা দিচ্ছে। আচ্ছা, 2 নম্বরে আসি, যে স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, স্থিতিস্থাপক সীমা এটা হচ্ছে এমন একটা টাইপের লিমিটেশন, যেই লিমিটেশনের আগে, লাইক সাপোজ ধরো তুমি হচ্ছে এই রাবারটাকে তুমি এই পাশ দিয়ে টান দিলা এবং দেখা যাচ্ছে রাবারটার একটা বিকৃতি ঘটলো, ওকে, এবং রাবারটাকে তুমি আরো টান দিলা যে হচ্ছে রাবারটা এই পজিশনে পর্যন্ত গেল, এবং তুমি যদি এখান থেকে আর একটু টান দাও তার মানে রাবারটা হচ্ছে একদম খুবই মানে এরকম ঝুলে যাবে। এই যে একটা পার্মানেন্ট তার বিকৃতি হয়ে গেল, হয়ে যাওয়ার কথা কিরকম ছিল? টান বলটা যদি এখান থেকে যে বলে টানতেছো সেই বলটা যদি ছেড়ে দাও তার এই আগের পজিশনে ব্যাক করার কথা, বাট এইটা এমন একটা লাস্ট লিমিট পর্যন্ত টান দিছো যেখান থেকে যদি আর 0.1ও বাড়াও তার মানে বস্তুটা অ্যাকচুয়ালি বিকৃতি ঘটে যাবে, বস্তুটা আর এরকম পজিশনে থাকবে না, মানে আগের পজিশনে থাকবে না, এরকম একটা বিকৃতি ঘটে যাবে। এই যে যেই সীমা পর্যন্ত বস্তুটাকে টানতে পারতো সেটি হইতেছে বস্তুটার স্থিতিস্থাপক সীমা। এটুকু পর্যন্ত ক্লিয়ার? খুবই নর্মাল কমন সেন্স। সামনে আগাচ্ছি। নমনীয় বস্তু বা প্লাস্টিক বস্তু। আচ্ছা, নমনীয় বস্তু বা প্লাস্টিক বস্তু কি? যে সাপোজ ধরো কোনো একটা বস্তুকে হচ্ছে তুমি টান দিলা, এবং টান দেওয়ার পর টানটা যখন এইভাবে টান দেওয়ার পর টানটা যখন ছেড়ে দিবা তখন দেখবা যে বস্তুর একটা বিকৃতি অলরেডি ঘটে গেছে, বস্তু হচ্ছে একটা বিকৃতি অলরেডি ঘটে গেছে। এই যে বস্তুটা বিকৃতি ঘটে গেছে, বস্তুটা আগের পজিশনে ব্যাক করে নাই, এই সব বস্তুটাকে বলা হচ্ছে নমনীয় বস্তু, বা যেগুলাকে অ্যাকচুয়ালি বলা হয় পূর্ণ প্লাস্টিক বস্তু। প্লাস্টিককে যত টান দিবা এটা কখনোই তার আগের অবস্থানে ব্যাক করবে না। কিভাবে? এই প্লাস্টিকের দুই মাথা ধরে যদি টান দাও এবং টান দুটা যদি ছেড়ে দাও, প্লাস এই বস্তুটা কখনো আগে এখন যেই অবস্থায় আছে টান দেওয়ার পরে এই অবস্থায় কখনো আর থাকবে না। তো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় পূর্ণ প্লাস্টিক বস্তু বা প্লাস্টিক বস্তু বা নমনীয় বস্তু। এগুলা বাচ্চাকালের জিনিসপত্র, সবাই এগুলা জানো। তারপর হচ্ছে আলোচনা করছি, এরপর হচ্ছে দেখবো হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। পয়েন্ট গুলো হচ্ছে তোমরা খাতায় লিখে রাখো, অবভিয়াসলি পয়েন্ট গুলা খাতায় লেখা থাকবে। পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু হচ্ছে সাপোজ ধরো এমন হার্ডনেস বা কঠিন টাইপের বস্তু যে বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করলে অ্যাকচুয়ালি বস্তুটার কোনো বলের পরিবর্তন হবে না, মানে বস্তুটার বিকৃতি ঘটবে না। সাপোজ ধরো এই জিনিসটাকে আমি যদি এই মাথাটাকে, এই যে সাপোজ ধরো এই পাশ ভাই থেকে চাপ যে দিচ্ছি, ওইটারে কি হবে, লোহারে যদি তাপীয় অবস্থায় রেখে টান দেওয়া হয় তখন কি সেটা হ্যাঁ নমনীয়র মধ্যে হ্যাঁ হ্যাঁ, পড়বে? নমনীয়র মধ্যে, হ্যাঁ। ততক্ষণ কোনটা 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 বুঝিনি একটু আবার। ওই যে কামানরা যে লোহার যখন বাড়ি দিয়ে গলিত লম্বা লোহা, করে আর কি।
আচ্ছা 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 বলি তো না, না ওই যে মানে লাল হ্যাঁ টকটক মানে ওই হয়ে তো যাবে লাল, তখন হ্যাঁ টান লাল মারলে লাল ইয়ে হয়ে যাবে। অংশটুকুকে মানে টান দিলে হচ্ছে বিকৃতি ঘটে যায়। হ্যাঁ ওই হুম। পজিশনটাকে মানে ওই অংশটুকুকে তুমি বলতে পারো যে লোহার ওই অংশটুকু হচ্ছে প্লাস্টিকের মতন আচরণ করে, যেটাকে অ্যাকচুয়ালি কি নামে জানি ডাকা হয়, ব্রিটেল নাকি ডাকটাইল, যেটাকে অ্যাকচুয়ালি ডাকটাইল ম্যাটেরিয়াল বলা হয়। মাইল্ড স্টিল, এই ধরনের লোহাগুলাকে বলা হয় মাইল্ড স্টিল, মানে কাঁচা লোহা। কাঁচা লোহা মানে হচ্ছে লোহার, সাপোজ ধরো তোমরা গরম করতেছো, এই অংশটুকু একদম লাল হয়ে গেছে, এখন লোহাকে যদি দুই পাশ থেকে টান দাও, তার মানে অবভিয়াসলি এই অংশটুকু এরকম সরু হয়ে যাবে। তো এই যে এই অংশটুকু যে সরু হয়ে যাচ্ছে, এইটুকু অ্যাকচুয়ালি বলা হচ্ছে মাইল্ড স্টিলের মতন আচরণ করছে বা কাঁচা লোহার মতন আচরণ করছে, যেটাকে হচ্ছে তোমার ডাকটাইলিটি বলা হয়। এই নমনীয়তাকে বলা হয় ডাকটাইলিটি। আপনারা বড় হলে এই জিনিসগুলো প্রত্যেকটা টেস্ট দেখতে পারবেন, খুবই জঘন্য টাইপের টেস্ট। আচ্ছা, পূর্ণ দৃঢ় বস্তুর মধ্যে আসছি। পূর্ণ দৃঢ় বস্তুর মধ্যে সাপোজ ধরো এই যে আমার এই মাথাটা, আমি এই মাথাটাকে এই যে এই পাশে চাপ দিলাম, অনেক জোরে চাপ দিছি, দেখো আমার আঙ্গুলে অনেক ব্যথা পেয়ে গেছে। আমি এই যে চাপ দিলাম, এটা কি তার অবস্থান বা বিকৃতি কোনো ঘটছে? এটার কিন্তু কোনো বিকৃতি ঘটে নাই, তার মানে এই যে বস্তুটা আছে সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তুর মতন আচরণ করতেছে, তার মানে যেটা আমরা বিকৃতি ঘটাইতে পারবো না। তাহলে তবে এটা লোহাই হবে, সব লোহা হ্যাঁ না, সব লোহা হবে না। পৃথিবীর সব লোহা, নর্মাল যে কোনো টাইপের লোহা বা নর্মাল যে কোনো কঠিন টাইপের বস্তু হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তুর মতন আচরণ করে, 1 নাম্বার। এবং এর পরের যে নোটটা লিখবো সেটা হচ্ছে, তোমরা দেখে খুবই অবাক হয়েও না, এটার পরে সাথে সাথে নোট। লেখা কমপ্লিট? হুম। পৃথিবীতে কোনো বস্তুই পূর্ণ দৃঢ় বস্তু না, তার মানে এই যে আমি যে এখানে একটু হলেও চাপ প্রয়োগ করছি, এটার বিকৃতি ঘটছে, যেটা আমরা দেখিনি চোখে। ব্যাপারটা কি বুঝতে পারছি? হুম। হ্যাঁ, তার মানে তুমি অবভিয়াসলি বুঝতে পারো, এই যে তুমি পৃথিবীর উপর যদি একটা লাফ দাও, এখানেও পৃথিবীর একটা বিকৃতি ঘটতেছে, বাট তোমরা সেটা চোখে দেখতে পারতেছো না। কত পাওয়ারফুল তোমরা, সুপারম্যানের থেকেও পাওয়ারফুল, পৃথিবীতে বাঁকায় ফেলাইছো রে ভাই। তুই আমার একলা লাভ দেবো আরো বেশি। 4 এখন নাম্বার। বুঝতেছি পৃথিবী কেন গোল নয়। ওই যে লাভ লাফ দিয়ে এটা গোল। ভাই রে ভাই, তোমরা না আসলে প্লিজ একটু হোল্ড করো, একটু দাঁড়াও। খালা, আচ্ছা এরপরে আসছে হচ্ছে তোমার অসহপীড়ন। অসহ ভর না ভার? অসহ বল বা অসহ ভার বা অসহ ভর, দুইটা সবগুলো একই জিনিস। বা ভঞ্জক ভার, ভঞ্জক ভার। আমি তো প্রথম শুনলাম। গ্রাফিয়াম,
আপনারা কি আছেন নাকি মরে গেছেন? আসছি মরো না, ভাই, একটু পরে মরে। আচ্ছা 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 আচ্ছা। অসহ বল বা অসহ ভার বা ভঞ্জক ভার হচ্ছে লাস্ট যেই বল প্রয়োগে বস্তু বা কোনো একটা জিনিস সেটা যদি ভেঙে বা ছিঁড়ে যায় সেটাকে হচ্ছে ভঞ্জক ভার বা অসহ ভার বলা হয়ে থাকে, রাইট? এটার মধ্যে আমি এমন একটা পরিমাণে বল প্রয়োগ করতেছি, করতে করতে দেখা যাবে যে এমন একটা বল প্রয়োগের কারণে এই ঠিক এই গোড়া থেকে এটা ঠাস করে ভেঙে গেল। তো আমার যেই বল প্রয়োগে, সাপোজ ধরো 100 নিউটন বল প্রয়োগের কারণে বস্তুটা ওখান থেকে ভেঙে গেল এই পোর্শনটুকু থেকে, তখন সেই 100 নিউটন বলটাকে বলা হবে এই বস্তু এবং এইটার সংযোগ স্থলের ভঞ্জক ভার বা অসহ ভার বা অসহ বল। ব্যাপারটা কি বুঝতে পারছো? খুবই নর্মাল কমন সেন্স। ভাই এরা কম লেখে, দেখলাম দুরুম করে একটা লাইন ছিল, এই একটা লাইন উড়ে পড়লো, বুঝলাম না। না রে ভাই, ধুরুম করে লিখিনি। আচ্ছা, জিনিসটা হচ্ছে লাস্ট যে বল প্রয়োগে বস্তু ভেঙে বা ছিঁড়ে যায় সেটাকে বলা হচ্ছে অসহ ভার বা ভঞ্জক ভার। কি আচ্ছা, লিখবো? অসহ অসহ বল বা অসহ ভার বা ভঞ্জক ভার, লাস্ট যে ভাই বল একটু প্রয়োগে লিখতে বস্তু দেন এটা। ভেঙে বা ছিঁড়ে যায়। সহ বল দেখো, ভাইয়া বল। এই বলটার মাধ্যমে কি আমি স্থিতিস্থাপক সীমাতে যাব নাকি স্থিতিস্থাপক সীমাটা আমি অতিক্রম করব, কোনটা? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার আমি পরে দিব, তারপর তোমার আপাতত মনের শান্তির জন্য আমি জিনিসটা একটু বলে দেই। একটা আমরা গ্রাফ দেখতে পাবো, যে গ্রাফে সাপোজ ধরো একটা বস্তুকে বল প্রয়োগ করছি, এই যে বস্তুটা হচ্ছে বিকৃতি ঘটতেছে, এখানে বিকৃতি ঘটতে ঘটতে ঠাস করে বস্তুটা এই যে ভেঙে গেল। এই যে এটা হচ্ছে, এইটুকু হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা, এইটুকুর আগ পর্যন্ত হচ্ছে বস্তুটা স্থিতিস্থাপক সীমা। এইখানে যে পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটা ভেঙে যাচ্ছে সেটা হচ্ছে অসহ বল, এবং এই অসহ বল এবং তার ক্ষেত্রফল থেকে আমরা পাবো হচ্ছে অসহ পীড়ন। ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে স্থিতিস্থাপক ভাই সীমার একটা আগ মিনিট পর্যন্ত দাঁড়ান। যেই বল, হ্যাঁ হ্যাঁ, না এটা তোমার বোঝার দরকার, এটা সিয়াম বুঝুক, যে এই স্থিতিস্থাপক সীমার আগ পর্যন্ত যে বলগুলা প্রয়োগ করবো সেগুলা অসহ বল বা অসহ ভার না। লাস্ট যে বল ভাইয়া আবার প্রয়োগের একটু কারণে রিপিট মানে, করেন ভাই, আমি কিছু শুনি নাই। আচ্ছা আচ্ছা সেই আচ্ছা, সেই এই স্থিতি আমার ফোন আসছিল রে। অসহ বলটা হচ্ছে যে এই যে স্থিতিস্থাপক সীমা, এই স্থিতিস্থাপক সীমার বাইরে যদি তুমি বল প্রয়োগ করো বস্তুটা আস্তে আস্তে বিকৃতি ঘটবে এবং একটা সময় ভেঙে যাবে। তো এই অসহ বলটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার পরে, এবং স্থিতিস্থাপক সীমার পরে যেইখানে পোর্শনটাতে বল প্রয়োগ করলে বস্তুটা ভেঙে যাবে ঠাস করে, সেই বলটাকে বলা হচ্ছে অসহ বল, এবং এর আগে হচ্ছে স্থিতিস্থাপক সীমা থাকবে। সবসময় অসহ বলটা স্থিতিস্থাপক সীমার পরে হবে, পরে হবে। জি ভাই, বুঝতে পারছি। সবই তো তোমরা বুঝতে পারো, বাট কিছুই বুঝবা। আচ্ছা, অসহ পীড়ন, অসহ বলের জন্য যেই পীড়ন পাবো তাকে অসহ পীড়ন বলা হয়ে থাকে। ব্যাপারটা কি বুঝতে পারছো? কি? অসহ অসহ বলের জন্য যেই হ্যাঁ, পীড়ন পাবো, অসহটা কি? পীড়ন কি ভাই? পীড়ন কি? ভাই জিনিসগুলা এমন হয়ে গেছে, পীড়নটা পরে পড়াবো। পীড়ন এবং বিকৃতি এগুলার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে পুরো চ্যাপ্টার জুড়ে, এই টপিকসটার পরে অ্যাকচুয়ালি বিকৃতি এবং এটার বিকৃতি তো পরে আমি পীড়ন বুঝলাম পড়াবো। ভাই, আদি অবস্থান না, থেকে যে বিকৃতি অবস্থানে চেঞ্জ কিছুই হয় বোঝো নাই, এটা না, ওটা। বিকৃতি এত হস্তা না, হস্তা না, হস্তা না। বিকৃতিটা পড়াবো, বিকৃতি এবং পীড়ন এই পুরাটা চ্যাপ্টার জুড়ে অ্যাকচুয়ালি পরে বুঝতে পারবা যে পীড়নটা কি। জাস্ট জেনে রাখো, অসহ বলের জন্য যেই পীড়ন হয় সেটাকে বলা হয় অসহ পীড়ন। আর রাফির কোশ্চেন যে যে একটা অসহটা কথা কি, আছে না, পীড়া করিলে পীড়ন এসে সেই পীড়া দিলাম। হয়েছে, থামো। আর রাফির কথা কোশ্চেনটা হচ্ছে যে অসহটা কি, অসহটা হচ্ছে যেই বল সহ্য করা যাবে না, মানে তোমার উপর আমি প্রেসার ক্রিয়েট করতেছি করতেছি তুই মইরা করতেছি, যাবি, যেই তুই মইরা পর্যন্ত যাওয়ার আগ তুমি, পর্যন্ত যে বলতে পারে। হ্যাঁ, যে পর্যন্ত তুমি সহ্য করতে পারছো সে পর্যন্ত তুমি বেঁচে আসছো, যে পর্যন্ত তুমি সহ্য সহ্য করতে সীমার। পারছো না, অসহ্য হয়ে গেছে, তখন অ্যাকচুয়ালি তুমি মরে যাবা। সেটাই হচ্ছে অসহ। আর বস্তুর ক্ষেত্রে যেই বলটা সহ্য করতে না পেরে বস্তুটা ভেঙে যাবে সেটা হচ্ছে অসহ বল, এবং এটার জন্য যে পীড়নটা হবে সেটা হচ্ছে অসহ পীড়ন। এটুকু পর্যন্ত নর্মাল কমন সেন্স, যে কেউ কিছু বুঝবে, বাচ্চাকালের জিনিসপত্র। এখন আমরা অ্যাকচুয়াল চ্যাপ্টার 7-এ যাব। এতক্ষণ যা পড়াইছি এগুলো কখনোই পরীক্ষাতে আসবে না, এখন থেকেই যা পড়াবো তাই অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসবে।
শুরু করি, তারাও আমি টপিক ভুলে এসেছি কি কি আছে। পীড়ন আছে, বিকৃতি আছে, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা চলো ফার্স্টে আসি বিকৃতিতে। টাইপ 3 এর কেস 1। ভাই এটা কি লিখছেন ভাই? এটা হচ্ছে, এটাকে জানি কি বলা হয়, ডেল্টা বলা হয় মনে হয়। ডেল্টা ভুলে গেছি, চিহ্ন নামও ভুলে গেছি, দাঁড়াও তো। এটা হচ্ছে রো, এটা হচ্ছে সিগমা, হ্যাঁ এটা ডেল্টা। এটা ডেল্টা স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা একটু ছোট করে লেখো, ক্যাপিটাল এই লেখো, বাট এইটার থেকে এটা যেন সাইজ ছোট হয়, এটার থেকে এটা যেন সাইজে ছোট হয়। ডেল এ বাই ক্যাপিটাল এ, ডেল ভি বাই ভাই ক্যাপিটাল ভি। হ্যাঁ বলো ভাই। একটু slow। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই স্লোই এল যাচ্ছে, বাই তোমরা একটু এল। slow নাও। সরি, এই বিকৃতি। বিকৃতি ডেল্টা সমান সমান স্মল এল বাই ক্যাপিটাল ভাই এল। ওটা কি চেঞ্জ, এটা কি লিখছেন ডেল্টা? ডেল্টা ডেল্টা ভাই ডেল্টা কি ডেল্টা হচ্ছে এমন কেন? বিকৃতির প্রতীক? ডেল্টা হচ্ছে ডেল্টা না বিকৃতির অন্যরকম ছিল। প্রতীক। না রে ভাই, হ্যাঁ ডেল্টা তো অন্যরকম ছিল, এই যে ডেল্টা, এটা থেকে এটা তো হচ্ছে ডেল্টা, তোমার ডেল্টা আর হয়ে একটা গেছে, আছে ডেল আছে না ভাই, ডেল ডেল। এই যে হ্যাঁ ডেল যেটা ডেল 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 ডেল্টা, এই হ্যাঁ দুইটা হ্যাঁ, সেম। ওইটারে তো এতদিন ডেল্টা কইতাম আর একটা কইতাম ডেল। আরো কত কিছু থাকবে রে ভাই, এটাকে কি কেসিয়াম বলতো ওইটা বলো তো? ডেল্টা কইতাম না। ভাই ওটা আরে ডেল কয় ভি টিয়া, কইতাম। এই যে এটা হচ্ছে পুরাই গেছে ভাই। ডেল থিটা, ওটা ডেল বলতাম ত্রিভুজ আকারে যেটা। এইটারে কি এটা না ভাই, বলতো? এটা না, এটা না, এইটাকে, এটা না, এটারে কি শিখাইতাম না, এটা পাইনি। এটাকে ন্যাবলা বলা হয়ে থাকে রে, গরুগুলা। নেবলা, হ্যাঁ এটা নেবলা ভাই এটা নেবলা নেবলা। আরে এটা ওই যে ভেক্টরের এই ক্যালকুলাস। তো, থ্যাংক ইউ, যাক মনে আছে। আচ্ছা আপনারা একটু এখানে দেখেন, বিকৃতিটাতে আসি। বিকৃতির চিহ্ন হচ্ছে এটা। এখন আমার তো কোনো কিছু তো করার নাই যে এই চিহ্নটা কেন আসছে। আমি তো কোনো সায়েন্টিস্ট না যে চাইলেই চিহ্ন পরিবর্তন করে দিতে পারবো। আমি দোয়া করি তোমরা যেন এই চিহ্নগুলো পরিবর্তন করে সুন্দর সুন্দর চিহ্ন দিবা। আচ্ছা, হ্যাঁ স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল মানে ডেল্টা এ বাই ক্যাপিটাল এ, বা বা এই জিনিসগুলা কি? দেখো, ভাই এল আর এলটা তো বুঝলাম, বাট বাকিগুলো বুঝলাম না। হ্যাঁ সবই আসতেছিল ভাই। ওকে। ভাই আর কয়টা টাইপ করাবেন? এই তো বেশি না, 7টা। ভাই 7:05 বাজে, 1 ঘন্টা পড়ানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর আর আধা ঘন্টা। আচ্ছা দেখো, এইটুকু হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এইটুকু হচ্ছে ক্ষেত্রফল বিকৃতি, এইটুকু হচ্ছে আয়তন বিকৃতি। যখন তোমাদের যেইটা অ্যাপ্লাই করতে বলবে তখন শুধুমাত্র সেইটুকু অ্যাপ্লাই করবো। যদি আয়তন বিকৃতির কথা বলে তাহলে এইটা সমান সমান এটা লিখবো, ক্ষেত্রফল বিকৃতির কথা বলে এটা সমান সমান এইগুলা লিখবো। আচ্ছা এখন এই জিনিসগুলা কি, সেই জিনিসগুলা চলো আমরা একটু দেখি। খুবই সহজ জিনিস। দৈর্ঘ্য বিকৃতিটা কি? সাপোজ ধরো তোমরা সবাই নিচে নিচে চিত্র আঁকবা, এই যে এইটার পাশে হচ্ছে চিত্রগুলো আঁকবা, এইখানে চিত্র আঁকবা, এইখানে চিত্র আঁকবা। এই দৈর্ঘ্য বিকৃতির চিত্র হচ্ছে এখন আমি আঁকতেছি। সাপোজ ধরো এই একটা তার আছে যেটার আদি দৈর্ঘ্য হচ্ছে এল, এটার মধ্যে সাপোজ ধরো আমি সিয়াম কে ঝুলায় বাঞ্জা হচ্ছে রেখে দিচ্ছি, এখানে সিয়াম কে গলার মধ্যে ঝুলায় রাখছি। তো এখন সিয়ামের ওজনের জন্য এই দিল মেরে রে, দিল 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 হোল্ড। কারেন্ট গেল কার ভাই? কারেন্ট গেছে? তোর? ও তোর কারেন্ট গেছে? ভাইয়াও ভালো ডিস্টার্ব হয়ে হয়েছে। গেল, আমার এনে কারেন্ট গেল। দেখ ভাইয়াও কথা স্টপ, কি আমার শোনা কারেন্ট। যাচ্ছে? না 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 না, ভাই স্টপ না, ভাই স্টপ হয়ে গেছিল, ভাই এখন ঠিক হয়েছে। আপনারা কি ঠিক আছেন? জি ভাই ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওকে, আমরা দেখি যে সাপোজ ধরো এই একটা তারের মধ্যে আমরা সিয়ামকে হচ্ছে ঝুলায় ছেড়ে দিলাম, তাহলে কি হবে, তারটা হচ্ছে একটু লম্বা হবে, দেন সিয়াম এখানে ঝুলে থাকবে। তারটা আগে ছিল পর্যন্ত এইখানে, এখন একটু লম্বা হয়ে এখানে আসলো, সরি এটা এম না, এটা হচ্ছে স্মল এল, অল্প একটু পরিমাণ বৃদ্ধি পাইলো। তো এই যে ভাই তারটার উল্লেখ একটু করে দিতে হবে এটা কি দড়ি না ওই যে লোহার রড। এই গরুরে সাপোজ ধরো হচ্ছে এটা একটা নর্মাল তার, এই তার দড়ি, মানে হচ্ছে আমি ফাঁসি নেওয়ার বুঝাইতেছি দড়ি, যেমন ফাঁসি নিতে গেছে ফাঁসি নেওয়ার দড়ি ডিপ্রেশন না, করে। এটা মানে বুঝাইতে চাইতেছি তোমাদের হচ্ছে নর্মাল যে আমরা কারেন্টের কপার তার ইউজ করি, সেই কপার তার, কালো কালারের তার বা লাল কালারের বা নীল কালারের তার, এই তার দিয়ে আমরা সিয়ামে ঝুলাই দিছি। এখন তারটা সিয়ামের ভরের কারণে একটু বাইরে গেছে, তো এই যে স্মল এল পরিমাণ বেড়ে গেছে, তার মানে তারটার বিকৃতি ঘটছে। তো এখন যদি ক্যালকুলেট করতে বলা হয় তারটার বিকৃতি কত ঘটছে, সেটা হচ্ছে স্মল এল যতটুকু বিকৃতি ঘটছে সেইটুকু উপরে ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। এইটুকু কি বুঝতে পারছো? কেউ কোনো কথাই কয় না, কিছুই বুঝে নাই কেউ। ভাই এটুকু বুঝতে তাহলে পারছি, কিন্তু হচ্ছে আমার যে বিকৃতি পরে আমার যে একটা মোটা একটা যে দৈর্ঘ্যটা আমার আসলো, সেটার কাজটা কি? সেটা দিয়ে কোনো কাজ করব না। সেটা দিয়ে কোনোই কাজ করবো না, বা সেটার কাজটাই তুমি অ্যাকচুয়ালি এখানে করে আসছো। এটা স্মল এল আর এইটা হচ্ছে ক্যাপিটাল এল, আর এই টোটালটুকু হচ্ছে টোটাল টোটাল যে জিনিসটার এখন বর্তমান দৈর্ঘ্য, যেটাকে অ্যাকচুয়ালি এল প্রাইম বলা হয়ে থাকে। এই টোটাল এখন যে এইটা যোগ এইটা সমান সমান হচ্ছে এল প্রাইম, যেটা বর্তমান দৈর্ঘ্য, আর এইটুকু হচ্ছে তার আদি দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে দৈর্ঘ্য যতটুকু বিকৃতি ঘটছে। এবং যদি বলা হয় দৈর্ঘ্য বিকৃতি কত, সেটা হচ্ছে যতটুকু বিকৃতি ঘটছে ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, এখন সামনে আসি যে সাপোজ ধরো এই একটা বক্স, এটাকে বক্স বলা যাবে না, বক্স বলা যাবে না, এটাকে বক্স বলো না। সাপোজ ধরো এই যে মোবাইলের কাভার, মোবাইলের সিলিকন কাভার গুলা, তুমি যদি এই পাশ থেকেও টানো এই পাশ থেকেও টানো, তাহলে কি তার অ্যাকচুয়ালি দুই পাশে বিকৃতি ঘটতেছে না? যে এই পাশ থেকেও টানতেছো, এই পাশ থেকেও টানতেছো, এদিক দিয়েও টানতেছো, এদিক দিয়েও টানতেছো, তার মানে তার এই দৈর্ঘ্য বরাবরও বিকৃতি একটু ঘটতেছে, যে সে একটু লম্বা হয়ে যাবে। এবং এই পাশেও টানতেছো, তার মানে প্রস্থ বরাবরও বিকৃতি ঘটতেছে, এই যে বস্তুটা একটু লম্বা হয়ে গেল। দেখো তো এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার মানে এটার ক্ষেত্রফল আছে, এটারও দৈর্ঘ্য আছে, এটার প্রস্থ আছে, তার মানে এটারও ক্ষেত্রফল আছে। বস্তুটা আগে ছিল কতটুকু? বস্তুটা আগে ছিল হচ্ছে আমার এইটুকু, এখন টান দেওয়ার ফলে বস্তুটা এইটুকু 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 বাড়ছে, তার মানে এখন যতটুকু হচ্ছে ক্ষেত্রফল বাড়ছে সেটা হচ্ছে ডেল এ, এইটুকু পরিমাণ হচ্ছে ক্ষেত্রফল বাড়ছে, এবং আগে তার ক্ষেত্রফল ছিল এ। এই দুইটার অনুপাতটাই হচ্ছে তোমার দৈর্ঘ্য, মানে ক্ষেত্রফল বিকৃতি। ডেল্টা এ মানে ক্ষেত্রফল যতটুকু বাড়ছে ডিভাইডেড বাই পুরানো ক্ষেত্রফল। এগুলো নর্মাল কমন সেন্স, এগুলো বোঝানোর কিছু নেই, তারপর বুঝাইতেছি। এরপর আসি হচ্ছে আয়তন বিকৃতি। সাপোজ ধর একটা বল আছে, এই বলের আয়তন ভি। এখন এই বলটাকে চারপাশ থেকে বল প্রয়োগ করে তোমার দেখা গেল বলটা এরকম ছোট হয়ে গেল। তার মানে বলটার আগে আয়তন কত ছিল এই টোটালটুকু, এখন হচ্ছে আয়তন এইটুকু কমে গেছে। এইটুকু কত কমছে? ডেল ভি পরিমাণ আয়তন কমে গেছে। এইটারও অনুপাতটা হচ্ছে তোমার আয়তন বিকৃতি। এটুকু কি বুঝতে পারছি? নর্মাল কমন সেন্স, বাচ্চাকালের জিনিসপত্র। এটুকু যদি বুঝে হয়ে যায় তাহলে আমি একটা কোশ্চেন করব। নাই? লাস্টেরটা আরেকবার একটু বলেন। লাস্টেরটা আয়তন আয়তন জি ভাই, আয়তন আয়তন, আচ্ছা। বিকৃতি। ধরো কোন একটা বল আছে, কোন একটা বলকে হচ্ছে তুমি এইভাবে চারপাশ থেকে এইভাবে চাপ দিলা, চাপ যদি দাও তাহলে বলটা হচ্ছে এই যে ছোট হয়ে যাবে। তার মানে আগে তার আয়তন ছিল ভি, এই যে আয়তন ভি, বাট এখন ছোট হওয়ার কারণে এই যে চারপাশে তার আয়তন কমে গেল, মানে ডেল ভি পরিমাণ আয়তন কমে গেল। এই যে তার মানে ডেল ভি ডিভাইডেড বাই টোটাল আয়তন, এই দুটোর অনুপাত করলে এই বস্তুটার আয়তন বিকৃতি পাবো। মানে আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে চারপাশ থেকে কমে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে ভাই, পারছি? এখানে জি ভিটা ভাই। হচ্ছে ভাই আদি আয়তন নাকি টোটাল আয়তন? আদি আয়তন, ভিটা হচ্ছে আদি আয়তন, ডেল ভিটা হচ্ছে যতটুকু আয়তন কমছে। নাইম, তোমার কি বোঝা হয়েছে? তাহলে একটা কোশ্চেন করব। নাইম জি নাই, ভাই, নাইম নাই, আচ্ছা বুঝছি। আছে, ওকে। এখন আমাকে বলো যে আমরা যখন এখান দিয়ে টান দিলাম তখন তো হচ্ছে এই দিকে বাড়ছে। আমি সাপোজ ধরো এই যে সিয়াম, সিয়াম হচ্ছে আছে, সিয়ামকে আমি এই পাশ থেকে একটা থাপ্পড় দিলাম, তার মানে এটা যদি আমার পজিটিভ থাপ্পড় হয়,
আমি যদি এই পাশ থেকে সিএম কে একটা থাপ্পড় দিই, সেটা কি থাপ্পড় হবে? নেগেটিভ। নেগেটিভ। এটা নর্মাল কমন সেন্স। আচ্ছা, তার মানে আমরা বস্তুটাকে এই পাশ থেকে এবং এই পাশ থেকে টান দিতেছি, বস্তুটা আয়তন ক্ষেত্রফল এরকম হয়েছে বা নতুন বস্তুটা এরকম হয়েছে। এটাকে যদি আমরা পজিটিভ বলি, পজিটিভ বিকৃতি বলি, তাহলে নেগেটিভ বিকৃতি কিরকম হবে? তোমরা সবাই একটু কাইন্ডলি খাতায় চিত্রটা আঁকো এন্ড আমাকে একটু এক এক করে দেখাও, বিশেষ করে ভাই নাইম কি এবং বুঝি রাফি। নাই ওকে, আমি আবার বুঝাচ্ছি, দেখো তুমি নরমাল আরেকবার একটু শর্টকাটে বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপোজ ধরো এই একটা বক্স আগে এরকম ছিল, এটাকে টান দিয়ে চারপাশে বড় করার কারণে এইটুকু বড় হয়ে গেল। তার মানে এদিকেও বাড়ছে, হুম, এদিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে, এদিকেও এদিকেও বাড়ছে, বাড়ছে। এদিকেও এটাকে বাড়ছে, এদিকেও বলছি বাড়ছে। আমরা পজিটিভ বিকৃতি, মানে চারপাশে বাড়তেছে। তার মানে নেগেটিভ হুম। বিকৃতি কি হবে এই বক্সের জন্য? আমাকে চিত্র এঁকে দেখাও। এটা কেমন প্রশ্ন ভাই? ভাই হয়ে যাবে, জাস্ট কমা যাবে, তাইলেই তো চারদিক থেকে কমে যাবে। রাফি? আকার কি আছে? চারদিক ওকে দিয়ে বাড়লে যদি পজিটিভ হয় তাহলে মাস্ট বি চারদিক থেকে ভাই কমতে হবে। এরকম নাকি চিত্র একটা আছে? ওকে ওকে ওকে, সিয়াম কোশ্চেন, মানে এটা সাজ্জাদ হোসেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যে আগে হচ্ছে আমার যদি এইটুকু, মানে আগে এইটুকু ছিল, এখন ক্ষেত্রফল কমে যাচ্ছে, মানে আরো ছোট হয়ে যাবে। ওকে, আচ্ছা তাইলে আমাকে বলো তো, এটা কি পজিটিভ বিকৃতি ঘটছে নাকি নেগেটিভ বিকৃতি ঘটছে? এটা নেগেটিভ। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছো। কখনো কি বলের ক্ষেত্রে, মানে এই যে বল বা এই গোলাকার যে বস্তুটা, এই বস্তুটার ক্ষেত্রে কি কখনো পজিটিভ বিকৃতি পসিবল? পসিবল। এটা পসিবল? কিভাবে ভাই পসিবল? কেমনে পসিবল? নাইম নাই, নাইম মরে গেছে। ভাই নেট 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 আবার আবার। ভাই ভাই রুটি কিভাবে পসিবল ওটা তো বলতে রুটিটা পারবো না, বাট ভাই মনে হচ্ছে ভাই পসিবল এটা। ভাই এর দ্বারা চুপ, চুপ চুপ, বসুন সবাই বসুন। ভাই বলেন। আস্তে, দেখো এই যে বস্তুটা, এটাকে চাপ দিছি, চাপ দেওয়ার ফলে বস্তুটা ছোট হয়ে গেছে। তার মানে আমরা দেখতেছি যে বস্তুটাকে চাপ দিলে যদি ছোট হয়ে যায়, তার মানে সেটা নেগেটিভ বিকৃতি। তার মানে এইটার ক্ষেত্রে নেগেটিভ বিকৃতি ঘটছে। এখন ঘটছে ভাই। এরকম গোলাকার বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, এরকম এই গোলাকার বস্তুটার ক্ষেত্রে কি কখনো পজিটিভ বিকৃতি পসিবল? মানে এই না গোলাকার বস্তুর ক্ষেত্রে কখনো কি না, পজিটিভ পজিটিভ বিকৃতি পসিবল না। পসিবল কিনা? না রাফি, পজিটিভ বিকৃতি কি পসিবল? ভাই না। পসিবল কেমনে? আচ্ছা, এখন ইম্পসিবল। আমি হ্যাঁ বলছি শোন, অবভিয়াসলি গোলাকারে পসিবল। যদি চাপ দেয় তাহলে সব দিক দিয়ে জীবনও বাড়বে না। না, একটা জিনিসটার তো নেগেটিভ পজিটিভ থাকবেই। এটারও অবভিয়াসলি আছে। নেগেটিভ পুরো এক পজিটিভ বাংলা থাকবে। লজিক। আচ্ছা, না না না, সিরিয়াসলি থাকবে, আমি সেটা একটু দেখাচ্ছি কিভাবে। সাপোজ ধরো এই একটা বল আছে, এই বলটাকে তুমি হচ্ছে কোন একটা এখানে পাইপ ঢুকে বাতাস দিলা বা একটা পানি ঢুকালা, তখন কি বলটা ফুলে উঠবে না? জি ভাই ভাই। এই সেই যে ভাই সেই সেই লজিক সেই পজিটিভ বিকৃতি, সেই ভাই ভাই। আমি সেই ভাবলাম একটা logic। গোলাকার লোহার বল আমার মাথায় ঘুরতাছে, বেলুন লয়া ঘুরছে। ভাই আটার রুটিও তো হয়। ওই দেখো আর একজনে আর এক রুটি লয়া ঘুরছে। না না না, এই পারফেক্ট উদাহরণ। বইয়ে অ্যাকচুয়ালি এই জিনিসটা আছে যে আটার যে কাই, ওটাকে যদি গোল করো, ওটাকে আহ, যদি দেখতে দাও, মানে এটার মধ্যে ইস্টের কারণে বাতাস ঢুকে এটা ফুলে যাবে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ বিকৃতি। রাফির উদাহরণটা অ্যাকচুয়ালি বইতে আছে, থ্যাংক ইউ ভাইয়া, আমি ভুলে গেছিলাম। দেখছো যে ভাই বাংলা লজিক তোমাদের কারে কয়। তোমাদের পড়াইতে রে চুপ ভাই শালা। সেই বিনোদন লাগে, তোমরা আসলে এক একজন সেই লেভেলে। আচ্ছা, এই এটার মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে নোটটা তোমরা সবাই অ্যাকচুয়ালি ভুল করবা। হ্যালো হ্যালো 1 2 3। হ্যাঁ, বলো 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 বলো, শুনতে পাচ্ছি। ভাই কারেন্ট চলে গেছে, আমি কি করব? আচ্ছা, এই যে খুব বেশি পড়াচ্ছি না, কারেন্ট গেলে রেকর্ড অসুবিধা তো কি, আছে। তুই তো তোর ডাটাতে। বিকৃতির কোনো একক নাই, কেন একক নাই সেটা কি বলতে পারি? বানায় না, এই বিজ্ঞানীরা পারেন না। না ভাই, কারণ দুটি সমজাতীয় যার জন্য। না না, ওকে থ্যাংক ইউ। দেখি এইখানে উপরে হচ্ছে এই দৈর্ঘ্য বিকৃতিটা যে ঘটছে, উপরেও হচ্ছে এটার একক কি? মিটার। নিচে যে বস্তুটার আদি দৈর্ঘ্য ছিল সেটাও কি? মিটার।
তার মানে এই মিটার মিটার কেটে যাচ্ছে সব সময়। বা এই যে এখানে ক্ষেত্রফল হচ্ছে, তার মানে আমরা উপরে পাবো হচ্ছে মিটার স্কোয়ার, নিচেও পাবো হচ্ছে মিটার স্কোয়ার। বা এখানে আয়তন আয়তন যে আছে, উপরেও পাবো হচ্ছে মিটার কিউব, নিচেও পাবো হচ্ছে মিটার কিউব। তার মানে এগুলা কাটাকাটি চলে যাচ্ছে। সমজাতীয় বলে এগুলার অ্যাকচুয়ালি কোনো একক নাই। নর্মাল কমন সেন্স বাচ্চাকালে পড়ে আসছে 2, 3, 4-এ। এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছি? এই চ্যাপ্টারটা ইজি জি ভাইয়া। না মোটামুটি? এক ক্লাস ইজি মনে দেখা কি হয় পরের হইতাছে ভাই। পরের দিন পাস। আর একদিন পর মনে হইব অন্য কিছু। সেই সেই পিকচারে একদিন আমি পর না। বাকি है मेरे दोस्त। না না, একদিন পরে না, এই যে চলো এখনই মনে হবে। চলো আমরা একটু অন্য টাইপের চলে যাই। দেখা এখনই দেখাইবো, চিন্তা করো কি। ভাই আমি তো খারাপ না, তোমাদের বই রে, যদি খারাপ হয় এটা কি আমার দোষ? এবার জাদু দেখাইবো, পীড়ন। পীড়ন শালা। পীড়নকে ওয়ান কাইন্ড অফ চাপের সাথে তুলনা করা হয়। যখন তোমরা বইয়েতে ম্যাথ সলভ করবা, কিছু কিছু জায়গায় পাইতে পারো, বাট এই যে এই জিনিসটুকু যে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে পীড়নকে অনেক সময় চাপ বলা হয়, এই কথাটা অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারবা যখন ভার্সিটিতে উঠবা। ভার্সিটিতে এই জিনিসটা অনেক অনেক প্যারা দেয়। আমার হচ্ছে টোটাল 4 মাস লাগছিল, কজ আমি গোলায় ফেলতাম যে পীড়ন কি আর চাপ কি। ভার্সিটিতে দুইটাকে কোন কোন অঙ্কে এক ধরছে, কোন কোন অঙ্কে আলাদা ধরছে। বাট পীড়ন আর চাপ দুইটা আমরা যখন করব তখন আমাদের ম্যাথমেটিক্স এর জন্য দুইটাকে সেম ধরে নিব। আমাদের লেভেলের ম্যাথমেটিক্স করার জন্য আমরা এই দুইটাকে সেম ধরে নিব। বাট ভার্সিটিতে উঠলে দেখতে পারবা যে দুইটা সূত্র অ্যাকচুয়ালি আকাশ পাতাল ডিফারেন্স। তখন মনে হবে যে মাই হোল লাইফ ওয়াজ এ লাই। আচ্ছা, পীড়নের সূত্র P ইকুয়ালস টু F/A। আই থিংক এই সূত্র আমার তোমাকে বুঝাই দিতে হবে না। এটা তো ভাই নরমাল সূত্র। কিসে পড়ছি না, পীড়ন আর চাপ কি এক? চাপ, পীড়ন আর চাপ এক না। তাহলে লেস দেন ভার্সিটিতে সেম। গেলে বুঝতে পারবা যে এক না। সেম হচ্ছে আমরা আমাদের লেভেলের ম্যাথ গুলা সলভ করার জন্য পীড়ন এবং চাপকে সেম ধরে ভাই নিব। ইন্টারে কি সেম এটা কোন? হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্ট সেম। তাইলে ভাই বাদ দেন, ধুর, এ সব সেম কি এ? আচ্ছা আচ্ছা, একটু আসি। এখন আচ্ছা ভাই, হচ্ছে এখানে এফটা কি তোমাদের আন্তঃআণবিক বল না কোন বল, সেটাও বলে দেন। ওরে এফ ভাই, এফ এটা মাল রে। এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে বল তো নরমাল বল। বলই। সাপোজ ধরো এই যে এই চিত্রের মধ্যে সিয়ামকে যে আমি এখানে ঝুলাই দিছি, সিয়াম নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে না, বা এইখানে সিয়াম বল প্রয়োগ করে এই দৈর্ঘ্যটাকে বিকৃতি ঘটায় দিতেছে না, এটা হচ্ছে নরমাল বল। এখানে যে আমরা এফ ইউজ করতেছি সেটা নরমাল বল। বা এই সাইড থেকে চারপাশ থেকে এফ বল প্রয়োগ করে যে এটার আয়তন কমাই দিচ্ছি, এটা নরমাল একটা বল। সেই এফ বলটা অ্যাকচুয়ালি এখানে হবে। আচ্ছা, এই পীড়নটা এই সবগুলোর জন্য প্রযোজ্য। এখানে আমরা অ্যাকচুয়ালি পাবো হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, ক্ষেত্রফল পীড়ন, আয়তন পীড়ন, এগুলো আমরা পাবো। বাট যেগুলা বইতে নাই, সবগুলোর জন্য অ্যাকচুয়ালি সূত্র এক, P ইকুয়ালস টু F/A, P ইকুয়ালস টু F/A, P ইকুয়ালস টু F/A। বাট এটার মধ্যে যেই কেসটা আমরা অ্যাকচুয়ালি পড়বো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কেস এই পীড়নেরই আরেকটা সাব কেস, যেটাকে বলা হচ্ছে আকার। লেখা স্টার্ট করি। 1 2 3। ব্যবর্তন না বিবর্তন? ব্যবর্তন, ব্যবর্তন বা কৃন্তন। মোচড়, আরে সেই। আকার, ব্যবর্তন, মোচড় বা কৃন্তন, এগুলা হচ্ছে নরমাল জিনিস। এটার সাথে যখন বল আসবে তখন হয়ে যাবে আকার পীড়ন, গেছে ভয়েস, তো সবাই ব্যবর্তন শুনতে পীড়ন, পাচ্ছ? মোচড় পীড়ন, বান্ধন পীড়ন, মোচড় বিকৃতি। ভাই আবার একটু ভাই রিপিট করেন ভাই ভাই, বলি কিছু না ভাই, বুঝলাম না। ফুললি শুনতে পাচ্ছি। আপনার কোনো কথাই আসেনি। ওকে ওকে ওকে, দেখো, যখন এটা নরমালি থাকবে সেটাকে আমরা বলবো আকার, ব্যবর্তন, মোচড়, কৃন্তন। এটার সাথে যখন বল রিলেটেড হয়ে যাবে তখন হয়ে যাবে আকার বল, ব্যবর্তন বল, মোচড় বল, কৃন্তন বল। এগুলার সাথে যখন পীড়ন রিলেটেড হয়ে যাবে তখন হয়ে যাবে আকার পীড়ন, আকার ব্যবর্তন পীড়ন, পীড়ন, ব্যবর্তন পীড়ন। মোচড় পীড়ন বা কৃন্তন পীড়ন। এগুলার সাথে যখন বিকৃতি অ্যাড হয়ে যাবে তখন হয়ে যাবে আকার বিকৃতি, ব্যবর্তন বিকৃতি, মোচড় বিকৃতি হ্যাঁ, বা এই চ্যাপ্টার কৃন্তন গুলো বিকৃতি। কঠিন বুঝছো রাফি?
এটা বলে কঠিন চ্যাপ্টার, দেখছো কি সব পড়া সামনে বাচ্চাদের। যাও না রে ভাই, সামনে যাও। তো বাকি আচ্ছা, এখন এই জিনিসটা কি, সেই জিনিসটা আমরা একটু চিত্র আঁকি। এই সাপোজ ধরো একটা বক্স আছে, এই বক্সটাকে আকার বিকৃতি করবা, মানে তোমাকে এই বক্সের যে কোনো একটা তল বরাবর এফ বল প্রয়োগ করতে হবে। যদি এফ বল প্রয়োগ করো তাহলে অ্যাকচুয়ালি বক্সটা কিরকম হয়ে যাবে? বক্সটার বিকৃতি কি এরকম ঘটবে না, যে সাপোজ ধরো এই একটা বক্স আছে, দাঁড়াও, সাপোজ ধরো এই আচ্ছা আচ্ছা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, সবাই একটু দেখি। এই একটা বক্স আছে, এই বক্সটাকে যদি আমি এখান থেকে এই যে এইদিকে বল প্রয়োগ করি, তার মানে বক্সটা কি সামনের দিকে ঝুঁকে যাচ্ছে না? এই যে বক্সটাকে এইভাবে এই দিক থেকে বল প্রয়োগ করতেছি, বক্সটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। বা আরেকটু ক্লিয়ার ভাবে বলতে বুঝাইলে, এই যে বক্সটা এইভাবে আছে না, কোন দিক থেকে বল প্রয়োগ করবো, এই যে বক্সটা এইভাবে আছে, এই যে ভাই মাঝখানে বল দিব না, এই বরাবর, তুমি বরাবর না 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 না, বল, এটাই তেসরা এটাই বল। এটাই এটাই হতেছে, হ্যাঁ, তেসরা তেসরা, এটা একটা ওয়ার্ড মনে হয় আছে, কোন বইতে জানি পড়ছিলাম। সাপোজ ধরো এই যে বলটা না, খুলেই দেখে রে, বহুত প্যারা দেয়। একটা ম্যাচের বক্স আনলেই তুই। হ্যাঁ এই তো, সিয়াম এগুলা ভালো বুঝে, নাইম এগুলা ভালো বুঝে, কখন কোন জায়গায় ম্যাচের বক্স লাগবে, খালি ম্যাচের বক্সই চোখে পড়ে না। ছেলে পেলে গুলা এত ফাজিল হয়ে গেছে। কি রে ভাই, জীবনে ভাই কিরে, এইসব আমি যাইনি। সিয়াম জ্বলন্ত প্রমাণ, সিয়াম জান। আচ্ছা দেখো, সাপোজ ধরো এই যে বস্তুটা আছে, এই বস্তুটা আমরা এই উপর থেকে বল প্রয়োগ করছি, আমার এই আঙ্গুলের দিকে তাকাও, উপর থেকে বল প্রয়োগ করতেছি, তার মানে বস্তুটা এই যে মোচড় বিকৃতি ঘটে গেছে, আগে ছিল এই পজিশনে, এখন বল প্রয়োগ করলাম, এই যে তার ব্যাবর্তন বিকৃতি ঘটে গেছে না? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি এখানে দেখাতে চাইতেছি উপর থেকে, মানে এই উপরের সারফেসটাতে যখন আমি এই দিক থেকে বল প্রয়োগ করব, তখন হচ্ছে এই এই পার্টটুকু একটু সামনে চলে যাবে, এই পার্টটুকু সামনে চলে যাবে। এইটুকুই হচ্ছে আমাদের সেই আকার বিকৃতি বা মোচড় বিকৃতি বা ব্যাবর্তন বিকৃতি বা ক্রিঙ্কন বিকৃতি, এইটুকু। ব্যাপারটা কি ক্লিয়ার? নর্মাল কমন সেন্স। আচ্ছা, এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশনে আনি, যে সাপোজ ধরো এইটুকু যদি হয় থেটা, এইটুকু হচ্ছে সাপোজ ধরো টি, এবং এইটুকুকে কি দ্বারা লেখা যায়, এইটুকুকে সাপোজ ধরো আম কি দ্বারা লিখবো ভুলে গেছি। একটা বক্স রাখতে গেলাম, একটা বাড়ি হয়ে গেল। না না না, একটু আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করি, যে এইটুকু হচ্ছে অল্প একটু দৈর্ঘ্য বাড়ছে, এইটুকু হচ্ছে আমাদের আদি এক পাশের দৈর্ঘ্য, এই প্রান্ত বরাবর এফ বল প্রয়োগ করলাম, এখানে হচ্ছে থেটা। এখানে আমি একটা খুবই নর্মাল চমৎকার একটা জিনিস আনবো, কেউ আমাকে গালি দিবা না, আমি তোমাদের শিক্ষক, so আমাকে শ্রদ্ধা করো। ট্যান থেটা সমান সমান কি বলতো? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এই থেটার সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা, এই থেটার কোনটার সাপেক্ষে সাপেক্ষে? লম্ব, এই থেটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। আই গরু, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, দেখি নাই। এটা যদি থেটা হয়, সহমত, এটা সহমত, এটা সহমত। লম্ব। ওকে, সহমত। এই জিনিসটাকে এর পরের লাইনে আমি লিখে দিব, থেটা সমান সমান ডি বাই ডি। এটা হচ্ছে আমাদের সূত্র, কেউ আমাকে গালি দিবা না। ট্যান কই গেল? ট্যান হচ্ছে এই যে আকাশ থেকে ধরে আনলাম, আকাশে চলে গেল। আচ্ছা, জিনিসটা হচ্ছে যখন থেটার ভ্যালু অনেক ছোট হবে, তখন ট্যান থেটা আর থেটা দুইটার মান একই হবে। লাইক তোমার যদি থাকে ট্যান 1.25, সেটার অ্যান্সার অ্যাকচুয়ালি আসবে 1.25। ব্যাপারটা বুঝতে পারতেছি রাফি? ওকে। যে এই সূত্রের জন্য যখন ট্যান থেটা লিখবো, তখন ট্যান উঠে যাবে, থেটা মানে স্মল ডি বাই মানে ক্যাপিটাল মেইন ডি। সূত্র কোনটা, ট্যান থিটা সমান নাকি থিটা সমান? থিটা সমান। থিটারে বক্স করবো, সেটাই তো। হ্যাঁ, থেটাকে বক্স করবা। আচ্ছা, ডি বাই। এইখানে আমি বক্স করা হয়ে গেলে আমরা আরেকটা জিনিস একটু আনবো, কেউ আবার আমাকে একটু গালি দিও না। এখন আবার থিটা ট্যান লে। না না না, ট্যান আনবো না। তাই
अब कुछ नया लाया है। আচ্ছা, এই যে দেখো, এই যে ডিটা, এই ডিটা হচ্ছে এইখানে, এই যে স্মল ডিটা এটা হচ্ছে এইখানে, মানে ক্যাপিটাল ডিটা এইখানে যেটাকে অ্যাকচুয়ালি এস, এবং এই যে স্মল ডি এটার পরিবর্তে আমরা আর লিখবো। যদি আর লিখি, এইটুকু যদি একটা বৃত্তের অংশ হয়, সাপোজ ধরো এই যে এইটুকু, এইটুকু কি একটা বৃত্তের অংশ হইতে পারতো না? এইটুকু তো একটা বৃত্তের অংশ হইতে পারতো, এইটুকু তো একটা বৃত্তচাপ তো হইতে পারতো। আমি চিত্রটা একটু ভালো করে আঁকি। সরি, এইটা হবে আর, এটা হবে এস, একটু ভুল হয়েছে। এইটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। কারণ কি, একটা বৃত্তের মধ্যে এইটুকু হচ্ছে আমরা জানি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কেন্দ্রে যত কোণ উৎপন্ন করে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ হচ্ছে এই এতটুকু। তো এই বৃত্তচাপটা অ্যাকচুয়ালি এইখানে, এবং এইটুকু হচ্ছে তার ব্যাসার্ধ। তার মানে এইটা থেকে আমরা লিখতে পারি ওকে থিটা সমান সমান এস আমরা ইকুয়াল যেরকম টু আর লিখতে পারি, থিটা। হ্যাঁ এইখান থেকে অ্যাকচুয়ালি লিখতে পারি এস ইকুয়ালস টু আর থিটা, বা থিটা সমান সমান আমরা লিখতে পারি এস বাই আর। আপনারা কি কেউ এখানে আমার জিনিসটা বুঝতে পেরেছেন? না ভাই, না ভাই, বৃত্তের মধ্যে আমার যে যেই জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে যে ভাই, ওখানে আমরা যেরকম ডি জিনিসটা ধরে নিছি যে সেটা একটা আমাদের সরল রেখা ছিল ডিটা, হুম। এখানে আমরা যে এসটা আমরা একটা ধরে নিছি সেটা কিন্তু হচ্ছে আমাদের একটা বক্ররেখা, তো সেটা তো বৃত্তচাপ, আমাদের একটা বক্ররেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট বক্ররেখা যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে, ডিফারেন্সিয়েশনের সময় আমরা দেখবো যে যখন জিনিসগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে যাবে, তখন এটা তখন অ্যাকচুয়ালি সরল রেখা। বক্ররেখা থাকবে না, তখন এটা সরল রেখা, স্ট্রেট লাইন হয়ে যাবে। এই তো সবচেয়ে ভালো জিনিস বুঝতে পারছো। ওটা ভাই, এটা একটা এনডিসির বলে একটা ভিডিও বানাইছিল, সেইভাবে একটা বৃত্ত থেকে একটা অংশ কাটে কাইটা ওটারে জুম করে মানে 3D করে বানাইছিল, করে কয় এটা এখন কোথা, এখন এর আচ্ছা আচ্ছা, জন্য হ্যাঁ। না, এটা এটা তোমাদের আসবে, এই জিনিসটা হচ্ছে আমি তোমাদের একটা দেখাবো। এটা মাল, হচ্ছে এনডিসি সবগুলো একটা মাল। ফাজিল রে। আচ্ছা, এরপর শোনো। এরপরে হচ্ছে যখন আমরা তোমাদের পরাবৃত্ত পড়বো, তখন অ্যাকচুয়ালি দেখতে পারবা যে একটা ফুটবল থেকে অ্যাকচুয়ালি কিভাবে একটা স্ট্রেট লাইন আসে, একটা বৃত্ত আসে, একটা পরাবৃত্ত আসে, উপবৃত্ত আসে, অধিবৃত্ত আসে। তো ব্যাপারগুলো তো তোমরা মজা নিবা না, মানে মজা হিসাবে পড়বা না, তোমরা বলবা যে এই যে ভাই আকাশ থেকে নিয়ে আসছে, দেন ভাইরে কয়েকটা গালি দিবা। ওকে। এইটুকু পর্যন্ত কি কি তোমরা বুঝতে পারছো? জি ভাই, শেষ আজকে, আজকে 7:30 বাজে। লাস্ট এক্সাম্পল। ভাই ডি এর মান আর এস এর মান সমান। ডি এর মান আর এস এর মান, হ্যাঁ, সমান। আচ্ছা আচ্ছা, এই যে আমরা তোমার ব্যবর্তন পীড়ন বা কৃন্তন পীড়ন বা বিকৃতি এই যে করতেছি, আমি এখানে একটা লাইন বলে দিছি, জানো যে বলটা সবসময় এই বরাবর হইতে হবে, বলটা কিন্তু কখন আমি এইখানে প্রয়োগ করতে পারবো না। রাফি, ভালো করে খেয়াল করো আগের চিত্রটাতে। আগের চিত্রটা এরকম ছিল যে হচ্ছে আমাদের এই হচ্ছে একটা বক্স ছিল, এই একটা বক্স ছিল, এই বক্সে কিন্তু আমি এই পাশ থেকে বল প্রয়োগ করি নাই, এই যে উপরের তলে একটা স্পর্শকীয় বল প্রয়োগ করছে, একটা স্পর্শকীয় বল। এই বলটাকে স্পর্শকীয় বল বলা হয়ে থাকে, কারণ কি, এই যে তলের মধ্য দিয়ে উপর থেকে স্পর্শক বরাবর একটা বল প্রয়োগ করব। জি এই ভাই, লাইনটা চেষ্টা সবসময় মনে রাখো যে স্পর্শকীয় বল, নট চেষ্টা এই করো। বল। আচ্ছা, আচ্ছা ভাই, না, আমি চেষ্টা যদি করো ওই আলাদা আলাদা। জায়গায় না দিয়ে যদি আমি বিভিন্ন অন্য জায়গায় দিই, তাহলে সেক্ষেত্রে কি আমার এই আকার বা ব্যবর্তন এটা হবে না? অবভিয়াসলি হবে। তুমি যদি এই পাশে অন্যরকম দাও, হবে। এই পাশে তোমাকে এই স্পর্শক বরাবর বল প্রয়োগ করতে হবে, তখন বস্তুটা অ্যাকচুয়ালি এই দিকে একটু সরে আসবে। মানে স্পর্শক বরাবর বল প্রয়োগ করলে এমন। অল দা টাইম স্পর্শক বরাবর বল প্রয়োগ করার জন্যই তোমরা আকার, ব্যবর্তন বা মোচড় এগুলা পাবা স্পর্শক বল প্রয়োগ করার জন্য। সেই এক্সাম্পলটা আমরা এখন দেখতেছি। কেউ আগে চিত্রটা আঁকো না, আগে আমাকে চিত্রটা আঁকতে দাও, কজ চিত্র আঁকাতে আমার একটাতে একটু ঝামেলা হয়। এটা কি ভাই? এটা বক্স। বক্স, এটা এমন, এটা তো সহজ। আচ্ছা হ্যাঁ, তোমরা নর্মাল বা ভাবে আঁকো। ধুর, আমারও ভুল হয়েছে। তোমরা নর্মাল বক্স আঁকো তো। জি ভাইয়া, সেই পুরাই ছোট।
এ বি, এটা ও, এটা ও, এটা ডি, এটা সি। এ বি সি ডি ই এফ জি ও। ভাই বক্স কি দুইটাই আঁকবো? না না, একটা একটা। তুমি তো আর মাহিন থাকলে কই তো খাই। মাহিনের লাগে কথা হইলো আজকে, ব্যবসা নাকি? ভাই সি এর সাথে কিচ্ছু হবে না? না, সি এর সাথে কিছু হবে না মানে? কেন কিছু হবে না কেন? মানে ওই লাইনে যেখানে কেটে দিচ্ছেন ওই জায়গায় কিছু হবে না আর কি? কেটে কই দিলাম? দাঁড়াও, কি দেখতেছো? ওটা ও, গোল চিহ্নটা ও। ভাই এটা হ্যাঁ। কেমনে বক্স আসলেন আমার বুঝান, কেমন হইছে? আমার বক্সের আই সাথে তোমরা কি বক্স ভাই আঁকতে একটা পারতেছো না? প্রথমে একটা স্কোয়ার রাখবো ভাই, বক্স তার আঁকতে মাঝখানে পারোস না আরেকটা তুই? তুই স্কোয়ার। কি বলস বেটা? ধরো বেটা, পারি না মানে তো দেখি। দেখাও তো তুমি কি বক্স আঁকছো। তুই আলপনা বিশেষজ্ঞ, তুই যদি বক্স আঁকতে না পারোস? এই, শাওমের মতো বক্স আঁকছে। দেখতেছেন? ওই তোমার বেটা, তোমার বক্স কই? আমি তো সাদা পেজ দেখি। কি রে ভাই, আমার এই ক্যামেরা মিরর থাকে, উল্টা দেখা যায়, কোনে ধরি আর না কই না, দেখা ঠিক যায় আছে ঠিক আছে, তুমি দেখাও, তুমি দেখাও। তুমি ফ্রন্ট ক্যামেরা না, তুমি ব্যাক ক্যামেরা অন করে দেখাও। ব্যাক ক্যামেরাই তো, ফ্রন্ট ক্যামেরা। আচ্ছা, তোমার ব্যাক ক্যামেরায় কি আমি সাদা কাগজ দেখতেছি আর টেবিল দেখতেছি? তোমরাও কি একই জিনিস পত্র দেখতে এই যে পারতেছো না এবার বন্ধুগণ? দেখুন, হ্যাঁ, পাইছি। হ্যাঁ এইটাই ভাই এবার দেখছি। ও আচ্ছা আচ্ছা, তোমার বক্সটা একটু অন্য টাইপের বক্স হয়ে গেছে। তুমি আমার মতন বক্স রাখো। এই যে দেখো, সিম্পলি ভাই হচ্ছে ফার্স্টে ওই রকম এরকম। ভাই এটাই তো বক্স, দেখছেন কত সুন্দর বক্স। আচ্ছা, তুমি এই যে দেখো, এই একটা বক্স আঁকলাম। দেন এইটার ভিতর থেকে এইভাবে এরকম একটা বক্স আঁকবো। এটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব, এটা একটা যোগ করব। শেষ। কত সুন্দর বক্স কেমন হয়ে গেছে, বক্স? চমৎকার। হ্যাঁ, এই জিনিসটুকু তুলে ফেলো, তুলে ফেলো, সবাই তুলে ফেলো। আরে দুই আকারে বক্স করেছি। এবিসিডি আবার দেখি। এ ডি সি ডি জি এফ সি আমরা। এই যে ভাই লোক, আপনারা কি আছেন? শুনতেছেন? একটা ভালো কথা ভাই মনে আপনার পড়ছে। বিকাশ নাম্বার কোনটা? হ্যাঁ, ওইটাতে আসতেছি। আপনারা হচ্ছে গত মাসের পেমেন্টটা একটু, যতটা দ্রুত সম্ভব একটু ক্লিয়ার করার ট্রাই করেন। কজ মানে ফ্রেন্ডটাকে, মানে ফ্রেন্ড না, অ্যাকচুয়ালি সরি, ফ্রেন্ড না, আপু, আমাদের উত্তরা বাসেরই আপু। একসাথে যাইতাম। আপু অনেক জোস, অনেক জোস, মানে অনেক জোস। অনেক সুন্দর। বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি উনি ওই যে নাচের যে অনুষ্ঠান হয় না, সেই নাচের অনুষ্ঠানে অ্যাকচুয়ালি গেছিল। তো কলকাতায় যে নাচের অনুষ্ঠান হয়, এটা কি জানি, সারেগামাপার মতন জি বাংলাতে দেখায়। তো আপু অ্যাকচুয়ালি অনেক সুন্দর নাচে। and আপু হচ্ছে বাংলাদেশের বাফুফে, সরি, ওই বুলবুল আপুর কাছ ললিত থেকে কলা আপনি বিয়ের নাচ শিখছেন না ভাই? না সেই না না সেই ভাই, আপুর কাছ থেকে আমি নাচ শিখি নাই। আচ্ছা, তো ওই অ্যাকচুয়ালি আপুর মার অ্যাকচুয়ালি ক্যান্সার। তো আমাদের জিনিসটা এতটা বেশি খারাপ লাগছে, আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি হেল্প করার ওনাকে ট্রাই করতেছি। আপনারা যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমাকে একটু পেমেন্টটা ক্লিয়ার করেন। আর মাহিনকে একটু বলে দিও, মাহিনের তো কোনো খবরও নাই, ওতে গেছে, এই যে ঘোরাঘুরি করতেছে। তোমরা একটু নিজেরা দায়িত্ব নিয়ে, সিয়াম এন্ড নাইম, তোমরা একটু মাহিনকে বলে দিও ব্যাপারটা। আচ্ছা, তোমাদেরকে এইটুকু তোলা হয়ে গেছে? ওই জি আচ্ছা, ভাইয়া। এইখানে আমরা বিকৃতিটা বের করি, চলো। কোন সূত্র যেই তো বিকৃতি শিখলাম না। আহ এই তো চমৎকার কথা কয়ে আলছো। বিকৃতি মানে কি? তার আগের যে পজিশন ছিল সেখান থেকে চেঞ্জ হয়েছে।
রাফি একটু ভালো করে দেখো, আমরা অঙ্কটা সলভ করতেছি। 1 নাম্বার বিকৃতি, যে সাপোজ ধরো আগে বস্তুটা ছিল হচ্ছে এরকম, স্পর্শক বরাবর কোন তলে এ বি জি এইচ তলে 100 নিউটন বল প্রয়োগ করছো, এ বি জি এইচ, তার মানে এই তলটাতে তোমরা এই বরাবর একটা বল প্রয়োগ করছো, স্পর্শকীয় বল প্রয়োগ করছো। এই বরাবর যদি এটা বল তো ভাই প্রয়োগ বলা করো, নাই, বলা হয়েছে বল প্রয়োগ করা হয়েছে সেই এই তলে যে তো এ ভাই। বি জি এইচ তলে, এ বি জি এফ তলে জি স্পর্শক ভাই, বরাবর এটা তো বল প্রয়োগ উপরের করছো। তল না, এটা স্পর্শক বরাবর হ্যাঁ, তো বলা হয়নি, এটা তো উপর থেকেও সোজাও চাপ দেওয়া যায় তাই না? এই যে তলে বলে দিছে মানে তল বরাবর বল প্রয়োগ করছো, এইটা মানে হ্যাঁ এইটা ভাই, না, কখনো এই বলে এইভাবে বল এটাও তো প্রয়োগ তল, করছো, এটাও এটা তো তল, না। উপরই তল। হ্যাঁ তল ঠিক আছে, বাট এইভাবে যখন কোশ্চেনে বলে দিবে তখন অ্যাকচুয়ালি তোমরা ধরেই নিবা যে অ্যাকচুয়ালি তল বরাবর দ্বিমত বল প্রয়োগ পোষণ করছি। করছে। এটা এইটুকু হচ্ছে সমান স্মল ডি ভাই ডিভাইডেড। ক্যাপিটাল ডি। এইখানে দেখি যে কতটুকু বিকৃতি ঘটছে, এই যে বলে দিছি যে প্রয়োগে এত মিটার সামনে চলে যায়, তার মানে এই বস্তুটার এই প্রান্তটা এখান থেকে এইটুকু 0.01 মিটার সামনে চলে যায়, তার মানে এইটুকুর ভ্যালু হচ্ছে 0.01, তার মানে স্মল ডি এর ভ্যালু হচ্ছে 0.01। রাফি একটু দেখো। আর এই যে ডিটা, এই ডিটা কোন প্রান্তের ডি? এই ডিটা হচ্ছে এ থেকে ডি এর ডিসটেন্স বা বি থেকে সি এর ডিসটেন্স, দুইটা সেম ডিসটেন্স। এ থেকে ডি এর ডিসটেন্স কত? 3 মিটার, মানে এই যে এই উচ্চতাটুকু কত এই এক পাশের তলের, এটা হচ্ছে 3 মিটার। তার মানে অবভিয়াসলি এডি সমান সমান আমরা পাচ্ছি 3 এবং এখানে পাচ্ছি 3, যেটা আসবে সেটাই অ্যান্সার আমাদের। ব্যাপারটা কি বিকৃতি বুঝতে কি পারছি? থিটা, মানে থিটারে বিকৃতি বলা হয়? এই এই কাটার ক্ষেত্রে বিকৃতিটিকে বলা হচ্ছে থেটা, এবং এটা আবার কখনো ভুলে ডিগ্রি দিয়ে দিও না ভাইয়া। এটা তো ডিগ্রি। না, থেটা ডিগ্রি, বাট এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি থেটা ডিগ্রি হবে না। রাফি আপনি কি আছেন? জি ভাই আছি। ম্যাথটা কি বুঝতে পারছি? জি ভাই। কিছুই বুঝো নাই, বুঝছি। আচ্ছা, এরপরে আসি, পীড়ন কত? সিয়াম ম্যাথ বুঝি নাই। না ভাই বুঝি বুঝতে পারছি, পাকাই আমি যাচ্ছে এখানে মাথায়। এখন ইয়াগুলা ভাবছিলাম যে ওই যে দৈর্ঘ্য বিকৃতি, আমি ওই রিলেটেড ভাবছিলাম যে ম্যাথটা ভাই ওই এখনো রিলেটেড। রাফি এত কমেন্ট করে না রে। আচ্ছা এরপরে আসি হচ্ছে পীড়নে। পীড়ন কত? আচ্ছা পীড়ন পি সমান সমান আমরা কি জানি? এফ বাই এ। এখানে এফ আমরা কত পাচ্ছি? এই যে এখানে বলেই 100। দিচ্ছি যে তলে 100 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, তার মানে এফ এর ভ্যালু হচ্ছে 100। আচ্ছা এখানে ক্ষেত্রফলটা কি? ওকে, এখন আমাকে একটা জিনিস বলো, যে সাপোজ ধরো আমি তোমাকে মেজার করলাম হচ্ছে যে তোমার পায়ের ক্ষেত্রফল 4 মিটার, তুমি জুতা মানে মার্কেটে শপিং এ যাচ্ছ, তোমার পায়ের ক্ষেত্রফল 4 মিটার। এই 4 মিটার কি কখনো তুমি জামার ক্ষেত্রে বা শার্টের ক্ষেত্রে বা প্যান্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা? কখনোই কিন্তু না। এই ক্ষেত্রফলটা তুমি জুতার দোকানে যাবা, জুতার ক্ষেত্রফলের সাথে মেজার করবা। তো আমাদের এখানে কোন তলে বল দেওয়া আছে? এ বি জি এফ তলে এত নিউটন বল প্রয়োগ করছো, এই তলের কথা বলা আছে। যেই তলে বল প্রয়োগ করছো আমরা সেই তলের ক্ষেত্রফল নিয়ে কাজ করব। তোমাকে এই তলে বল প্রয়োগ করছো, তার মানে কখনোই তোমাকে এই তলের ক্ষেত্রফল নিয়ে কাজ করতে বলবে না, বা হচ্ছে এই যে এটা নিচের তলের ক্ষেত্রফল নিয়ে বা এইটার এই পাশের তলের ক্ষেত্রফল নিয়ে কাজ করতে বলবে না। যেহেতু এই তলে বলের কথা বলে দেওয়া হচ্ছে, তার মানে এই তলের যে ক্ষেত্রফল সেটা নিয়ে আমরা কাজ করব। এ বি জি এফ তলের ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে এ বি জি এফ তলের। আচ্ছা এখন এ বি জি এফ তলের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? কি কি দেওয়া আছে? ডিই আর সিডি দেওয়া আছে। ডি কোনটুকু? এইটুকু। এইটুকুর দৈর্ঘ্য যা, এইটুকুর দৈর্ঘ্য তা, তার মানে এটা 2 মিটার। এ এফ দেওয়া আছে। আচ্ছা আরেকটা কি দেওয়া আছে? সিডি। সিডি কোনটুকু? সিডি এইটুকু। সিডি এর ভ্যালু যা, এ বি এর ভ্যালু তা, তার মানে সিডি কত? 1, তার মানে এইটুকু কত? 1 দেওয়া আছে। আমরা লিখতে পাচ্ছি এ এফ ইন্টু এ বি, তার মানে 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, যেটা আসবে আমাদের সেটাই আনসার, মানে 50। আমি ব্যাপারটা আবারও বোঝাচ্ছি যে পীড়ন বুঝাইছে, পীড়ন পি সমান সমান আমরা জানি এফ বাই এ। এফ কোনটা? এইখানে এ বি জি এফ তলে বরাবর 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তার মানে অবভিয়াসলি এই বলটা কি বোঝানো হচ্ছে সেটা দেওয়া আছে। এবং আমি যদি এইখানে এই বরাবর এইভাবে বল প্রয়োগ করি,
এইভাবে যদি বল প্রয়োগ করি, তার মানে অবভিয়াসলি আমাদের এই তল কল্পনা করব, কখনো এই পাশের তল বা এই পাশের তল বা এই পাশের তল কল্পনা করব না, সবসময় এই তলটুকু কল্পনা করব। এই তলের ক্ষেত্রফল কতটুকু এইটুকু জানি এবং এইটুকু জানি, তার মানে 2 × 1। এই যে 2 × 1 আমরা সেটা এখানে অ্যাপ্লাই করছি। সবাইকে বুঝতে পারছি? জি ভাই। ভাইয়া হ্যাঁ জি ভাইয়া। আমরা যে 1 নাম্বার যে আমরা আনসারটা করছিলাম যে বিকৃতি, সেখানে আমরা যে এস ইকুয়াল টু বা ডি থিটা ইকুয়াল টু ডি বাই ডি, সেটা তো আমরা পীড়নের সূত্র হিসেবে রাখছিলাম। না বিকৃতিতে না না সেটা না ইউজ না না হয়েছে না, কিভাবে, কারণ আমরা ওটা 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 আচ্ছা আচ্ছা আমি বলতেছি। আমি আগে মনে হয় বলে দিই, এই যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি বিকৃতির সূত্র। আকার বিকৃতি, ব্যবর্তন বিকৃতি বা মোচর বিকৃতি বা কৃন্তন বিকৃতি সবগুলোই হচ্ছে বিকৃতির সূত্র। আচ্ছা, যখন আকার পীড়ন, ব্যবর্তন পীড়ন, মোচন পীড়ন হবে তখন সেটার সূত্র হচ্ছে সব পীড়নের সূত্র এক। দৈর্ঘ্য বিকৃতি, ক্ষেত্রফল বিকৃতি, সব বিকৃতির পীড়নের সূত্র এই একটাই, P = F/A। সিয়াম, কোশ্চেন ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, রাফি বুঝতে পারছি? তো আজকের পর্যন্তই, দেখা হচ্ছে। জি ভাই। হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। ভাই বিকাশ নাম্বার। ও আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে। ওকে ভাই, বাই। আসসালামু আলাইকুম ভাই।